ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা ভার্সিটির অ্যাডমিশন লেকচার প্রোগ্রামে। আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত জগত পরিমাপ। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে মাত্রা, ডাইমেনশন। মাত্রা কিভাবে আমরা কোন একটা সমীকরণ থেকে নির্ণয় করতে পারি, মাত্রা সমীকরণের সাহায্যে কিভাবে কোন একটা সমীকরণের সঠিকতা যাচাই করা যায়, এবং মাত্রার সাহায্যে কিভাবে আমরা কোন একটা সূত্র প্রমাণ করতে পারি, এই জিনিসটা আমরা দেখবো। তো চলো আমরা শুরু করি। বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্টে তোমাদের বিভিন্ন রাশির মাত্রা নির্ণয় করতে আসে, যে এই রাশির সঠিক মাত্রা কোনটি, এরকম অপশন থাকে, সেখান থেকে সঠিক উত্তরটা চুজ করতে হয়। তো তোমরা দেখবা কি বইয়ের প্রথমে এই অধ্যায়ে একটা চার্ট করে আমরা পদার্থবিজ্ঞানের যে সকল রাশির কথা শুনে থাকি সকল রাশির মাত্রা খুব সুন্দর করে দেওয়া আছে। এখন অনেকে এই চার্ট থেকে প্রত্যেকটা রাশির মাত্রা মুখস্থ করে, তো এটা আসলে মুখস্থ করার কোনো দরকার নেই। এতগুলো রাশির মাত্রা তুমি মুখস্থ করে মনে রাখতে পারবে না। তো খুব সহজে সূত্র থেকে আমরা যে পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলা পড়ি, এই সূত্রগুলা যদি আমাদের মাথায় থাকে তাহলে সূত্রগুলা থেকে কিন্তু আমরা মাত্রাগুলা বের করতে পারি। তো আমরা মাত্রাগুলা বের করার জন্য 7টা যে মৌলিক রাশি আছে, এই 7টা মৌলিক রাশির মাত্রাটাকে মুখস্থ রাখবো। যদি এই 7টা মৌলিক রাশির মাত্রা মুখস্থ রাখি তাহলে এইখান থেকে আমরা সূত্র ব্যবহার করে বাদবাকি যে যৌগিক রাশিগুলো আছে তাদের মাত্রা বের করতে পারবো। তাহলে আমি একটু 7টা মৌলিক রাশির মাত্রা এবং একক এইটা একটু লিখে দিই। মৌলিক রাশি সমূহ, রাশি সমূহ, তাদের একক এবং মাত্রা। প্রথম মৌলিক রাশিটা হচ্ছে ভর। ভরকে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করি। ভরের এসআই একক হচ্ছে কেজি আর মাত্রা হচ্ছে বড় হাতের এম। এরপরেরটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা এস দিয়ে বা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করি, যার এসআই এককটা হচ্ছে মিটার এবং মাত্রা হচ্ছে বড় হাতের এল। বড় হাতের এল হচ্ছে লেন্থের জন্য। এরপরেরটা হচ্ছে সময়। সময়কে আমরা ছোট হাতের টি দিয়ে প্রকাশ করি বা বড় হাতের টি দিয়ে অনেক সময় প্রকাশ করি, যার এসআই এককটা হচ্ছে সেকেন্ড, এস, এবং মাত্রাটা হচ্ছে বড় হাতের টি। তাপমাত্রা, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, এসআই একক, আর একটা একক আছে ডিগ্রি সেলসিয়াস, এবং মাত্রাটা হচ্ছে থিটা। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ আমরা আই দিয়ে প্রকাশ করি, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার এবং মাত্রাকে তুমি চাইলে বড় হাতের এ দিয়েও লিখতে পারো, আবার চাইলে আই দিয়েও লিখতে পারো। দীপন তীব্রতা, দীপন তীব্রতা, যার একক হচ্ছে ক্যান্ডেলা, সিডি দিয়ে আমরা লিখি, এবং এর মাত্রা হচ্ছে বড় হাতের জে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ, এর এককটা হচ্ছে মোল এবং মাত্রাটাও হচ্ছে মোল, এম ও এল, এটা হচ্ছে মাত্রা। তো এই যে 7টা মৌলিক রাশি, এই 7টা মৌলিক রাশির মাত্রা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে এখান থেকে খুব সহজে তুমি সূত্রের সাহায্যে বাদবাকি যে যৌগিক রাশিগুলো আছে তাদের মাত্রা তুমি বের করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। তো এরকম আমি একটা উদাহরণ দেখাই। মনে করো আমি তড়িৎ আধান চার্জের মাত্রা বের করতে চাই, চার্জ কিউ এর মাত্রাটা আমি বের করতে চাই। কিভাবে বের করতে পারি? আমার প্রথমে সূত্রটা আগে দেখা লাগবে, যে সূত্রটা কি। সূত্রটা হচ্ছে, দেখো, I = Q / T। আমরা জানি চার্জের প্রবাহের হার হচ্ছে তড়িৎ প্রবাহ, তাহলে চার্জ হচ্ছে I × T, তাহলে Q আমরা লিখতে পারি I × T, তড়িৎ প্রবাহ এবং সময়ের গুণফল, এটাই হচ্ছে চার্জ। তড়িৎ প্রবাহের মাত্রা আমি জানি, তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে বড় হাতের এ। সময়ের মাত্রা আমি জানি বড় হাতের টি, তাহলে এ টি, এটাই হচ্ছে চার্জের মাত্রা। তাহলে এই যে চার্জের মাত্রা আমরা বের করে ফেললাম খুব সহজে। তাহলে এভাবে দেখো, আমরা যদি চাই এবার তড়িৎ বিভবের মাত্রা, তাহলে তড়িৎ বিভব ভি দিয়ে আমরা লিখি। সূত্রটা কি? ভি হচ্ছে W/Q। আমরা জানি একক ধনাত্মক চার্জকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় সেটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল। তাহলে কিউ চার্জের জন্য যদি W পরিমাণ কাজ হয়, একক চার্জের জন্য W/Q, তাহলে এটা হচ্ছে সূত্র, আমরা জানি। তাহলে ভি এর মাত্রা আমি তখনই বের করতে পারবো যখন আমাদের W এর মাত্রা এবং কিউ এর মাত্রা জানা থাকবে। কিউ এর মাত্রা একটু আগে আমি বের করলাম, তাহলে এবার কাজ হচ্ছে W এর মাত্রাটা বের করা। তাহলে W হচ্ছে কাজ, কাজ বা শক্তি যাই বলো না কেন, W হচ্ছে Fs, বলাসরণের গুণফল। বলকে আমরা ভাঙলে পাই হচ্ছে MAS, এভাবে পাই, বলকে ভাঙলে পাই MA। তাহলে এবার দেখো, M এটা হচ্ছে ভর, তার মাত্রা হচ্ছে বড় হাতের M, এ হচ্ছে ত্বরণ, তাহলে ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে লেন্থ, আর এটা হচ্ছে এস হচ্ছে সময়, এটা আমি তো ইউনিট লিখছি, ms⁻², এটা হচ্ছে ইউনিট, একক। তাহলে এখান থেকে আমি মাত্রা, তাহলে প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য, তার জন্য এল, আর এটা হচ্ছে সময় সেকেন্ড স্কয়ার, তাহলে T⁻², এটা হচ্ছে মাত্রা, তাহলে L T⁻², আর এটা হচ্ছে সরণ, সরণের মাত্রা হচ্ছে এল, লেন্থ। তাহলে আমরা কাজের মাত্রা পেয়ে গেছি। কাজের মাত্রা হচ্ছে ml² T⁻², এটা হচ্ছে কাজের মাত্রা। তাহলে আমরা এখানে বসাই কাজের মাত্রা ml² T⁻², আর নিচে হচ্ছে কিউ এর মাত্রা, কিউ এর মাত্রা হচ্ছে AT। তাহলে এখান থেকে দেখো m
এল উপরে একটা দুটো আছে, নিচে কোনো এল নেই, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এবং এ টু দি পাওয়ার -1, এটা হচ্ছে বিভবের মাত্রা। তাহলে আমরা এই যে বিভবের মাত্রাটা বের করে ফেললাম। এখন এখান থেকে আমি যদি তোমাকে বলি, আচ্ছা তুমি ধারকত্বের মাত্রাটা নির্ণয় করো তো। ধারকত্ব সি, সি ইকুয়াল টু কত? কিউ ডিভাইডেড বাই ভি, এটা হচ্ছে ধারকত্বের সূত্র। কিউ হচ্ছে চার্জ, চার্জের মাত্রা এ টি, নিচে হচ্ছে বিভব, বিভবের মাত্রা কি পাইলাম? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকে দেখো তো খুব সহজে এবার আমরা হিসাব করে আমরা এই ধারকত্ব সি এর মাত্রাটা বের করতে পারি না? তাহলে সি এর মাত্রা হবে m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার -2 t টু দি পাওয়ার 4 এবং a টু দি পাওয়ার 2। এটা হবে হচ্ছে ধারকত্বের মাত্রা। ঠিক আছে, ধারকত্বের মাত্রাটা আমরা বের করে ফেললাম। আমি যদি তোমাকে বলি তুমি তড়িৎ প্রাবল্যের মাত্রাটা নির্ণয় করো তো। তড়িৎ প্রাবল্য, তাহলে তড়িৎ প্রাবল্য হচ্ছে ই ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইডেড বাই কিউ, একক চার্জের জন্য বল। তাহলে উপরে বসাইতে হবে বলের মাত্রা এবং নিচে বসাইতে হবে চার্জের মাত্রা। তাহলে বলের মাত্রা কি? দেখো এই যে বলের মাত্রা এম এ, এই যে এতটুকু হচ্ছে বলের মাত্রা। তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কিউ, কিউ এর মাত্রা হচ্ছে এ টি। তাহলে তড়িৎ প্রাবল্যের মাত্রা হবে এম এল টি টু দি পাওয়ার -3 আর এ টু দি পাওয়ার -1। এটা হবে হচ্ছে তড়িৎ প্রাবল্যের মাত্রা। এই যে আমরা বের করে ফেললাম। তাহলে এইভাবে দেখো সূত্রের সাহায্যে তুমি কিন্তু যে কোনো মাত্রাটাই বের করতে পারো। তোমার অযথা ধারকত্ব, তড়িৎ প্রাবল্য, কাজ এই সকল মাত্রা মুখস্থ করার দরকার নেই। তুমি মৌলিক রাশি, 7টা যে মৌলিক রাশি আমি লিখে দিয়েছি, এদের মাত্রাগুলো তুমি একটু মুখস্থ রাখবা, তাহলে তুমি যে কোনো মাত্রায় সূত্রের সাহায্যে বের করতে পারবা। ক্লিয়ার? এখন মাত্রা নির্ণয় করার জন্য সমীকরণ থেকে যদি আমরা মাত্রা নির্ণয় করতে চাই, তার জন্য কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো আমি একটু লিখে দিচ্ছি এখানে। সমীকরণ থেকে মাত্রা নির্ণয়ের নিয়ম, এই নিয়মগুলো যদি তুমি মাথায় রাখতে পারো, তুমি সমীকরণ থেকে খুব সহজে মাত্রা বের করতে পারবে। নিয়মগুলো কি কি? প্রথমটা হচ্ছে এ ইকুয়াল টু যদি আমরা বি লিখি, এ একটা রাশি বি একটা রাশি, আমি মাঝখানে সমান চিহ্ন দিয়ে লিখছি। এটা আমি তখনই লিখতে পারি যখন এ এবং বি একই জাতীয় রাশি হবে। দুইটা যদি ভিন্ন জাতীয় রাশি হয় তাহলে কিন্তু আমি সমান চিহ্ন দিয়ে এভাবে কখনোই লিখতে পারি না। এ এটা যদি বল হয়, বি কে বল হইতে হবে, তাহলে আমরা লিখতে পারবো বল সমান সমান বল। এ যদি কাজ হয় তাহলে বি কে কাজ হইতে হবে, আমরা লিখতে পারবো কাজ সমান সমান কাজ। কিন্তু কখন আমরা লিখতে পারবো না বল সমান সমান কাজ। দুইটা আলাদা জাতীয় রাশি হলে কখনো আমি সমান চিহ্ন দিয়ে এভাবে লিখতে পারবো না। তাহলে এভাবে আমরা তখনই লিখতে পারি যখন দুইটা রাশি একই জাতীয়। আর দুইটা রাশি যদি একই জাতীয় হয় অবশ্যই তাদের মাত্রা সমান হবে। তাহলে সমান চিহ্নের এপাশের রাশির মাত্রা যা হবে, সমান চিহ্নের এপাশের রাশির মাত্রাও তাই হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ সমান সমান যদি বি হয় তাহলে এ এবং বি এর মাত্রা একই, মাত্রা একই। 2 নম্বর নিয়মটা হচ্ছে এ ইকুয়াল টু যদি আমরা লিখি বি প্লাস সি, এখানে দেখো দুইটা রাশি যোগ করতেছি, বি আর সি যোগ করতেছি, যোগ করে আমি কাকে পাচ্ছি? এ কে পাচ্ছি। তো দুইটা রাশিকে আমি যদি যোগ করি, আমি তখনই যোগ করতে পারবো যখন দুইটা রাশি একই জাতীয়। আমি বলের সাথে বল যোগ করতে পারি, সময়ের সাথে সময় যোগ করতে পারি, কাজের সাথে কাজ যোগ করতে পারি, কিন্তু কাজের সাথে বল, বলের সাথে সময় এভাবে যোগ করতে পারি না। দুইটা ভিন্ন জাতীয় রাশিকে কখনো যোগ করা যায় না, গুণ করা যায় বাট যোগ করা যায় না। খুবই গুরুত্বপূর্ণ কথা, গুণ করা যায় বাট যোগ করা যায় না। তুমি দেখো এফ ইকুয়াল টু এম এ, এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ। দুইটা ভিন্ন জাতীয় রাশি, আমি তাদের কি করতেছি? গুণ করতেছি। এটা আমি করতে পারি, বাট আমি কখনো এভাবে লিখতে পারি না এম প্লাস এ, এভাবে কখনোই লেখা যাবে না। ভরের সাথে কখনো ত্বরণকে যোগ করা যাবে না, গুণ করা যাবে বাট যোগ করা যাবে না। তাহলে দেখো বি আর সি যোগ আকারে লিখছি, তাহলে বি আর সি অবশ্যই একই জাতীয় রাশি। আর যদি একই জাতীয় রাশি হয় তাহলে বি আর সি এর মাত্রা সমান হবে, এবং বি এর মাত্রা যা হবে সি এর মাত্রা যা হবে এর মাত্রাও হতে হবে তাই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ বি এবং সি এর মাত্রা একই। যদি এভাবে লিখি, বিয়োগ আকারে লিখি, এ ইকুয়াল টু হচ্ছে বি মাইনাস সি, বি থেকে সি বিয়োগ করলে আমি এ পাই। তাহলে আমি দেখো এই যে দুইটা রাশিকে বিয়োগ করতেছি, তখন আমি বিয়োগ করতে পারি যখন দুইটা রাশি একই জাতীয়, ঠিক আগের কথাটাই। তাহলে এভাবে আমরা তখন লিখতে পারবো যখন এ বি এবং সি একই জাতীয়, তাহলে এ বি এবং সি এর মাত্রাও একই হবে। তাহলে এই তিনটা নিয়ম মাথায় রাখবা। এবার দেখো 4 নম্বর নিয়মটা হচ্ছে যদি কখন এরকম লেখা থাকে এ ইকুয়াল টু বি ই টু দি পাওয়ার, মনে করো কে, এরকম লেখা আছে, তাহলে ই টু দি পাওয়ার কে পাওয়ার হিসাবে আছে, এই কে আছে পাওয়ার হিসাবে, কে কি হিসাবে আছে?
পাওয়ার হিসেবে আছে। সবসময় মাথায় রাখবা, পাওয়ার সবসময় ডাইমেনশনলেস, ইউনিটলেস, পাওয়ারের কখনো একক হয় না। আমি যদি এরকম লিখি যে 2 টু দি পাওয়ার 5 কেজি, এই যে লিখলাম 2 টু দি পাওয়ার 5, তারপর 5 এর পর কি বসাইছি, কেজি, এরকম কখনো হয় না। 2 টু দি পাওয়ার 5 কেজি হয় না। মনে করো আমি এরকম লিখলাম যে ই টু দি পাওয়ার 2 সেকেন্ড, এরকম কখনো হয় না। তারপরে 5 টু দি পাওয়ার 2 নিউটন, এরকম কখনো হয় না। তাহলে পাওয়ার যেটা থাকবে তার কোনো একক হতে পারে না। যদি এককই না হয় তাহলে তার কোনো মাত্রাও হতে পারে না। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা, যেটা পাওয়ার হিসাবে থাকবে, এই যে পাওয়ার হিসাবে কত আছে, কে, তাহলে কে হচ্ছে মাত্রাবিহীন, কে এর কোনো মাত্রা নেই, মাত্রাবিহীন, এটা মাথায় রাখবা। এবং দেখো ই টু দি পাওয়ার সেই মানটা, তাহলে এর কোনো মাত্রা নেই, কোনো একক নেই, শুধুমাত্র কি মান। যেমন সাপোজ কে এর মানটা কত হতে পারে, 2 হতে পারে। তাহলে ই টু দি পাওয়ার 2 এটা কি, জাস্ট একটা মান প্রকাশ করে। এই যে ই টু দি পাওয়ার সামথিং, এটা কি একটা মান প্রকাশ করতেছে। এবার দেখো তার সাথে গুণ হচ্ছে কি, বি, তাহলে এর যেহেতু কোনো একক নেই, কোনো মাত্রা নেই, তাহলে বি এর কিন্তু আছে, বি একটা রাশি, বি এর কিন্তু মাত্রা একক আছে। তাহলে অবশ্যই সমান চিহ্ন দিয়ে লেখা আছে, তাহলে এর মাত্রা যা হবে বি এর মাত্রাও তাই হবে। ক্লিয়ার? যেহেতু এর কোনো একক বা মাত্রা নেই, তাহলে এর মাত্রা যা বি এর মাত্রাও তাই হবে। এ আর বি হবে তখন একই জাতীয় রাশি। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, কে হচ্ছে মাত্রাবিহীন এবং এ এবং বি এর মাত্রা একই। তাহলে এই নিয়মটা একটু মাথায় রাখবা। আর একটা নিয়ম হচ্ছে 5 নম্বরটা, এটা হচ্ছে কখনো যদি আমরা এইভাবে লিখি a ইকুয়াল টু বি, মনে করো সাইন হতে পারে, কজ হতে পারে, ট্যান হতে পারে, কিছু একটা, কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে সাইন কে এরকম আমি লিখলাম মনে করো। তাহলে এখান থেকে দেখো সাইন সামথিং, তাহলে সাইনের পরে আমরা নর্মালি কি বসাই, অ্যাঙ্গেল বসাই, ডিগ্রি। সাইন মনে করো যে ডিগ্রি বা রেডিয়ান, এককে আমরা অ্যাঙ্গেল বসাই, কোণ বসাই। সাইন 30 ডিগ্রি হতে পারে, সাইন 60 ডিগ্রি হতে পারে। তাহলে এখানে এই যে কে, এই কে হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে মাথায় রাখবা কে এর কোনো মাত্রা নেই, কে মাত্রাবিহীন, কে মাত্রাবিহীন, কে এর কোনো মাত্রা নেই, কোনো একক নেই, জাস্ট অ্যাঙ্গেল আর কি। এবার দেখো সাইন, এইটা পুরাটা দেখো সাইন কে, তাহলে সাইন 30 ডিগ্রি বা সাইন 60 ডিগ্রি, কস 30 ডিগ্রি বা কস 60 ডিগ্রি কি শুধুমাত্র একটা মান, তার কিন্তু কোনো একক বা মাত্রা নেই। তাহলে পুরা এইটুকের এর কোনো মাত্রা নেই, এটা হচ্ছে মাত্রাবিহীন। তাহলে আগের মতো দেখো এর জাস্ট শুধুমাত্র মান আছে, মান গুণ হচ্ছে। তাহলে a ইকুয়াল টু বি এবং জাস্ট একটা মান গুণ, তাহলে এর মাত্রা যা হবে বি এর মাত্রাও তাই হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a এবং b একই মাত্রা। তাহলে এই কয়টা নিয়ম যদি একটু তুমি মাথায় রাখতে পারো, তাহলে তুমি সমীকরণ থেকে যে কোনো মাত্রা বের করতে পারবে। এখন আমরা সমীকরণ থেকে মাত্রা বের করার এরকম ছোট ছোট দুই একটা ম্যাথ দেখি। 1 নম্বর ম্যাথটা আমাদের বলতেছে v ইকুয়াল টু a প্লাস বিটি, যেখানে v হচ্ছে বেগ, t হচ্ছে সময়। আমাদের নির্ণয় করতে হবে a এবং b এর মাত্রা, a এবং b এর মাত্রা নির্ণয় করো। তাহলে দেখো v ইকুয়াল টু a প্লাস বিটি আছে, a এবং বিটি এই দুইটা রাশি যোগ আকারে আছে। তাহলে যোগ আকারে থাকলে তারা অবশ্যই একই জাতীয় রাশি এবং তাদের মাত্রা সমান। তাহলে আমরা বলতে পারি a এর মাত্রা যা হবে বিটি এর মাত্রা তাই হবে। বিটি মানে কিন্তু b আর t এর গুণফল, এটা মিলে কিন্তু একটা রাশি। এর মাত্রা যা হবে b আর t এর গুণফল মিলে একটা রাশি, তার মাত্রাও কিন্তু সেম হবে। এবার দেখো সমান চিহ্নের এপাশে আছে কি বেগ, এর মাত্রা যা বিটি এর মাত্রা যা, এই v এর মাত্রাও কিন্তু তাই হতে হবে। বেগের মাত্রা আমরা জানি, বেগের মাত্রা হচ্ছে l t টু দি পাওয়ার -1, বেগের মাত্রা আমাদের জানা আছে। তাহলে এবার বলো তো, তাহলে এর মাত্রা কত, এর মাত্রা তাহলে আমাদের নির্ণয় হয়ে গেছে, বেগের মাত্রাই এর মাত্রা। তাহলে এর মাত্রা হবে বেগের মাত্রা অর্থাৎ l t টু দি পাওয়ার -1, এই যে এটা আমরা বের করে ফেলছি, এটা আমাদের চাইছিল। এখন আমাদের বের করতে হবে b এর মাত্রাটা কত। b এর মাত্রা কিন্তু l t টু দি পাওয়ার -1 না, এটা হচ্ছে bt, এদের গুণফলের মাত্রা হচ্ছে l t টু দি পাওয়ার -1। সেখান থেকে আমার b এর মাত্রাটা বের করতে হবে। তাহলে দেখো তো আমরা এভাবে বলতে পারি কিনা, bt এটার যে মাত্রা পাইলাম l t টু দি পাওয়ার -1, আমরা b এর মাত্রা বের করব। তাহলে b এর মাত্রা হবে l t টু দি পাওয়ার -1, তাকে ভাগ দিব হচ্ছে t এর মাত্রা দিয়ে, t হচ্ছে সময়। তাহলে t এর মাত্রা কি, t এর মাত্রা হচ্ছে বড় হাতের t, এটাকে দিয়ে ভাগ দিয়ে দিলাম, এই যে নিচে ভাগ দিয়ে দিলাম। তাহলে অতএব b এর মাত্রা আমরা পাইলাম l t টু দি পাওয়ার -2, b এর মাত্রাটা বের করে ফেললাম। তাহলে এটা হচ্ছে b এর মাত্রা আর এইটা হচ্ছে আমাদের a এর মাত্রা, এই দুইটা জিনিস আমাদের চাইছিল, বের করে ফেলছি। এবার আসো 2 নম্বরটা। 2 নম্বরটা আমাদের বলতেছে f ইকুয়াল টু at প্লাস bt স্কয়ার। এখানে f হচ্ছে বল, f বল, a এবং b এর মাত্রা নির্ণয় করো আগেরটার মতোই। f ইকুয়াল টু লেখা আছে at প্লাস bt স্কয়ার। তাহলে f এর মাত্রা যা হবে at এর মাত্রাও তাই হবে, bt স্কয়ারের মাত্রাও তাই হবে। f হচ্ছে বল, তো বলের মাত্রাটা কি জানি আমরা, f ইকুয়াল টু ma। তাহলে বলের মাত্রা হবে এই যে m এর জন্য বড় হাতের m, আর a হচ্ছে
ত্বরণ, তাহলে ত্বরণের মাত্রা হচ্ছে L T⁻², এটা হচ্ছে বলের মাত্রা। তাহলে এই বলের মাত্রাটা আমরা বের করে ফেলছি, এটাই হবে হচ্ছে AT এর মাত্রা, এটাই হবে BT² এর মাত্রা। তাহলে দেখো AT এর মাত্রা হচ্ছে mL T⁻²। এই যে ছোট হাতের টি, এটা হচ্ছে সময়, টি হচ্ছে সময়, এখানে বলে দেওয়া উচিত ছিল, আমি বলে দিচ্ছি যে টি হচ্ছে সময়। তাহলে টি যদি সময় হয় তাহলে তার মাত্রা হচ্ছে বড় হাতের টি, তাহলে অতএব এর মাত্রা হবে mL T⁻² ডিভাইডেড বাই বড় হাতের টি। তাহলে অতএব এর মাত্রা এটা mL T⁻3, এটা হচ্ছে এর মাত্রা। এর মাত্রাটা আমরা বের করলাম। এখন আসো বি এর মাত্রাটা বের করব। তাহলে BT² এর মাত্রা হচ্ছে mL T⁻², অর্থাৎ বলের মাত্রা। তাহলে এখান থেকে যদি আমরা বি এর মাত্রাটা বের করি তাহলে বি, এই যে T² বড় হাতের T², টি এর মাত্রা, এটা হচ্ছে mL T⁻²। তাহলে অতএব বি এর মাত্রা হবে mL T⁻², তাকে ভাগ দিচ্ছে আবার T⁻2 দিয়ে, একে দিয়ে ভাগ দিলাম, তাহলে উপরে চলে গেলে T⁻4 হয়ে যাবে। তাহলে অতএব বি এর মাত্রা হবে mL T⁻4, এটা হচ্ছে বি এর মাত্রা। আমাদের এ এবং বি এর মাত্রা বের করতে বলছিল, বের করে ফেলছি খুব সহজে। 3 নম্বরটা আমাদের বলতেছে x = a + bt + ct² + dt³ ডিভাইডেড বাই e + t, এটা আমাদের বলছে। যেখানে x হচ্ছে ডিস্টেন্স আর t হচ্ছে টাইম, সময়। আমাদের বের করতে হবে a b c d e এর মাত্রা নির্ণয় করো। খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা করতে পারলে মোটামুটি আমি অনেক কিছু বুঝে যাব। তাহলে আসো দেখো, খেয়াল করো, x হচ্ছে সরণ, ডিস্টেন্স, এর মাত্রা যা হবে bt এর মাত্রাও তাই হবে, ct² এর মাত্রাও তাই হবে, এবং এই যে পার্টটা, এই পার্টটার মাত্রাও তাই হবে। এর মধ্যে দেখো e এবং t এরা দুইটা যোগ আকারে আছে। যদি যোগ আকারে থাকে তাহলে আমি বলছিলাম একই জাতীয় রাশি সর্বদাই যোগ আকারে থাকে। t হচ্ছে সময়, তার সাথে e যোগ আকারে আছে, একই জাতীয় রাশি, তাহলে অবশ্যই e হচ্ছে সময়ের রাশি। তাহলে t এর মাত্রা যা, সময়ের মাত্রা যা, e এর মাত্রাও তাই হবে, যোগ আকারে আছে বলে। বোঝা গেল কথাটা? তাহলে এভাবে এক এক করে আমি মাত্রাগুলো বের করে ফেলি। তাহলে প্রথমে আসো এর মাত্রা আমরা বের করব। তাহলে আমরা বুঝে যাচ্ছি যে এর মাত্রা যা, x এর মাত্রাও তাই। x হচ্ছে ডিস্টেন্স, তাহলে তার মাত্রা হচ্ছে l, তাহলে এর মাত্রা হবে l, লেন্থ। এবার আসো বিটি এর মাত্রা হচ্ছে লেন্থ, যেখানে এটা হচ্ছে t, তাহলে এখান থেকে দেখো b = হবে l, t এর মাত্রা হচ্ছে বড় হাতের t, তাই দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে অতএব b এর মাত্রা আমি পেয়ে যাব l T⁻⁻1, এটা হচ্ছে b এর মাত্রা। তাহলে এই হচ্ছে একটা অ্যান্সার, এই হচ্ছে একটা অ্যান্সার। এরপর আসবে ct² এর মাত্রা হবে লেন্থ, তাহলে এখান থেকে c এর মাত্রা বের করতে হবে। তাহলে c বড় হাতের T² l, অতএব c এটা ইকুয়াল টু হবে, একবারে লিখি, l T⁻², এটা হচ্ছে c এর মাত্রা, এটা আরেকটা অ্যান্সার। এখন আমাদের বের করতে হবে d এবং e এর মাত্রা। তাহলে তুমি দেখো e + t যোগ আকারে আছে, e এর মাত্রা যা, t এর মাত্রাও তাই। তাহলে আমি বলতে পারি e এর মাত্রা হচ্ছে t এর মাত্রা, ছোট হাতের t হচ্ছে সময়, সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের t, তাহলে e এর মাত্রা হচ্ছে বড় হাতের t, এটা আমরা বের করে ফেললাম, এটা হচ্ছে e এর মাত্রা। এবার আসে পুরো যে এই যে টার্মটা, এই টার্মটার মাত্রা হবে হচ্ছে সরণের মাত্রা, x এর মাত্রা, অর্থাৎ লেন্থ। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি dt³ ডিভাইডেড বাই e + t, এর মাত্রা হবে হচ্ছে লেন্থ, এটা। এখান থেকে আমাদের d এর মাত্রাটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এইভাবে বলতে পারি dt³, নিচে আসো, e এবং t যোগ আকারে আছে, e এর মাত্রা যা, t এর মাত্রাও তাই, এবং সেই মাত্রাটা আমরা পাইছি বড় হাতের t, এটা আমরা পাইছি। অনেকে আবার এখানে ভাবো না, e এর মাত্রা t, আবার t এর মাত্রা বড় হাতের t, তাহলে দুইটা যোগ করে 2t, এটা না, যোগ করে জাস্ট আমি মাত্রাটা লিখতেছি, এখানে একটু খেয়াল রাখবা, 2t না, জাস্ট t, আমি যোগ করে মাত্রাটা বসাবো জাস্ট। তাহলে এটা বসালাম, এটার মাত্রা হচ্ছে l, এখান থেকে আমার এখানে d এর মাত্রাটা বের করতে হবে। উপরে দেখো t³ আছে, t হচ্ছে সময়, তার মাত্রা হচ্ছে বড় হাতের t, তাহলে বড় হাতের t তার কিউব। তাহলে এখানে নিচে একটা বড় হাতের t, উপরে t³ আছে, তাহলে কাটাকাটি করে উপরে t² থাকে, তাহলে d(t²) l, তাহলে অতএব d এর মাত্রা হবে l T⁻², একবার লিখলাম। তাহলে এটা হচ্ছে d এর মাত্রা, তাহলে এটা আমরা বের করে ফেললাম, a এর মাত্রা, b এর মাত্রা, c এর মাত্রা, d এর মাত্রা, e এর মাত্রা, এটা আমাদের চাইছে, বের করে ফেলছি। এবার আসো 4 নম্বরটা। 4 নম্বরটা আমাদের বলতেছে p = a - t² ডিভাইডেড বাই bx। এখানে p হচ্ছে প্রেসার, t
টি হচ্ছে সময় এবং এক্স হচ্ছে সরণ। আমাদের এ এবং বি এর মাত্রা বের করতে হবে। আমি একটু লিখে দিই, টি হচ্ছে চাপ, টি হচ্ছে সময়, এক্স হচ্ছে সরণ। এ এবং বি এর মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রথমে এ আর টি স্কয়ারের দিকে তাকাও। এই দুইটা রাশি বিয়োগ আকারে আছে, দুইটা একই জাতীয় রাশি বিয়োগ আকারে থাকতে পারে। তাহলে টি স্কয়ারের মাত্রা যা হবে এর মাত্রাও তাই হবে। খুব সহজে কিন্তু আমরা এখান থেকে এর মাত্রাটা বের করতে পারি। তাহলে এর মাত্রা হবে হচ্ছে টি স্কয়ারের মাত্রা। টি কি সময়, সময়ের মাত্রা বড় হাতের টি তার স্কয়ার, এটা হচ্ছে এর মাত্রা বের হয়ে গেল। এবার এই যে রাশিটা সমান চিহ্নের পাশে আছে এর মাত্রা যা হবে পি এর মাত্রা অর্থাৎ চাপের মাত্রাও তাই হবে। এখান থেকে এবার আমাদের টার্গেট হচ্ছে বি এর মাত্রাটা বের করা। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস টি স্কয়ার ডিভাইডেড বাই বি এক্স, এর মাত্রা হবে হচ্ছে চাপের মাত্রা। চাপ পি ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইডেড বাই এ, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে এখান থেকে আমরা চাপের মাত্রাটা দেখো তো বের করতে পারি কিনা। বল এফ কে যদি আমরা ভাঙি তাহলে পাই এম এ, তাহলে বড় হাতের এম, এ হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা এর মাত্রা, ডিভাইডেড বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে এল স্কয়ার, বড় হাতের এল স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা। তাহলে এখান থেকে আমরা চাপের মাত্রা পাচ্ছি এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। ক্লিয়ার? এটা হচ্ছে চাপের মাত্রা। তাহলে এটা এখানে বসাই এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এখন আসো এর মাত্রা যা টি স্কয়ারের মাত্রাও তাই, জাস্ট আমি মাত্রাটা বসাবো। তাহলে মাত্রা বসালে কত হচ্ছে বড় হাতের টি স্কয়ার। এমন হবে নাকি যে এর মাত্রা বড় হাতের টি স্কয়ার আর এখানে আছে বড় হাতের টি স্কয়ার, তাহলে বিয়োগ করলে জিরো, এরকম হবে না। মাথায় রাখবো আমি জাস্ট মাত্রাটা বসাচ্ছি যে এই রাশিটার মাত্রা কত, মাত্রা হচ্ছে বড় হাতের টি স্কয়ার ডিভাইডেড বাই বি ইন্টু এক্স, এক্স হচ্ছে দৈর্ঘ্য লেন্থ, তাহলে তার মাত্রা হচ্ছে বড় হাতের এল। এটা হবে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে দেখো টি স্কয়ার ডিভাইডেড বাই বি, এলটা এখানে গুণ হয়ে যাবে। তাহলে এল যদি গুণ হয়ে যায় এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা কেটে যাচ্ছে। তাহলে কি থাকতেছে এখানে এম এল টু দি পাওয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা ইকুয়াল টু কি টি স্কয়ার বাই হচ্ছে বি। তাহলে এটাকে আমি উল্টাই দিই, উল্টাই দিলে দেখো বি ডিভাইডেড বাই হচ্ছে টি স্কয়ার, তাহলে এখানে হবে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার টু। উল্টাই দিছি কিন্তু আমাদের টার্গেট হচ্ছে বি এর মাত্রাটা বের করা। তাহলে বি এর মাত্রা হবে এবার টি স্কয়ার গিয়ে ওখানে গুণ হবে, তাহলে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি স্কয়ার তার সাথে গুণ হচ্ছে আবার টি স্কয়ার, তাহলে হচ্ছে টি টু দি পাওয়ার ফোর। একবারে লিখে দিই টি টু দি পাওয়ার ফোর, এটা হচ্ছে বি এর মাত্রা। তাহলে বি এর মাত্রা কত, বি এর মাত্রা এটা। তাহলে এ এবং বি এর মাত্রা আমাদের বের করতে বলছে, আমরা মাত্রা বের করে ফেলছি। ক্লিয়ার? তাহলে এই টাইপের ম্যাথ আসলে আশা করি এখন পারা যাবে। 5 নম্বরটা আমাদের বলতেছে পৃষ্ঠটান টি ইকুয়াল টু, আমরা জানি রো জি আর এইচ ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে পৃষ্ঠটানের সূত্র। এই সূত্র থেকে পৃষ্ঠটানের মাত্রা বের করতে হবে। পৃষ্ঠটানের মাত্রা, যেখানে রো হচ্ছে ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর হচ্ছে কৈশিক নলের ব্যাসার্ধ, এবং এইচ হচ্ছে কৈশিক নলে কতটুকু হাইটের পানি উঠলো সেটা। তো যদি আমাদের এই চারটা রাশির মাত্রা জানা থাকে তাহলে খুব সহজে এখান থেকে পৃষ্ঠটান টি এর মাত্রাটা আমরা বের করতে পারি। রো ঘনত্ব, ঘনত্বের মাত্রা কি, ঘনত্ব হচ্ছে একক আয়তনের ভর। তাহলে ভরের মাত্রা বড় হাতের এম এবং আয়তন এর মাত্রা হচ্ছে এল কিউব, তাহলে উপরে চলে গেলে এল টু দি পাওয়ার মাইনাস 3, এটা হচ্ছে ঘনত্বের মাত্রা। তাহলে এখানে আমরা লিখি এম এল টু দি পাওয়ার মাইনাস 3, জি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস 2, আর এর মাত্রা এল, এবং এইচ সেটাও দৈর্ঘ্য, তার মাত্রা হচ্ছে এল। তাহলে এখন দেখো এল টু দি পাওয়ার মাইনাস 3 এল এল এল, তাহলে এল কিউব, তাহলে এল 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 আর এল টু দি পাওয়ার মাইনাস 3 এটা কাটাকাটি গেল, তাহলে থাকতেছে কি এম টি টু দি পাওয়ার মাইনাস, এটা হচ্ছে টি এর মাত্রা। অনেকে আবার বলতে পারো যে 2 দিয়ে ভাগ ছিল, সেই 2 কোথায় গেল? 2 তো ধ্রুব, ওটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। আমাদের দেখতে হবে সমান চিহ্নের এপাশের রাশিগুলোর মাত্রা যা, সমান চিহ্নের এপাশের রাশির মাত্রাও তাই হবে। তাহলে এই চারটার মাত্রা গুণ করে যা পাবো টি এর মাত্রাও তাই হবে। এইভাবে আমরা বের করলাম। পৃষ্ঠটানের মাত্রা কিন্তু আমরা অন্য সূত্র দিয়েও বের করতে পারি, দেখবো একই আসবে। আমরা জানি যে পৃষ্ঠটান টি ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইডেড বাই হচ্ছে এল। একক দৈর্ঘ্যে বলকে বলা হয়, তরলের একক দৈর্ঘ্যে বলকে বলা হয় হচ্ছে পৃষ্ঠটান। তাহলে এফ হচ্ছে বল, বলের মাত্রা আমরা আগেও নির্ণয় করছি, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে এল মানে দৈর্ঘ্য, তার মাত্রা বড় হাতের এল। তাহলে এল এল কাটাকাটি গেল, তাহলে এখান থেকে মাত্রা হচ্ছে এম টি টু দি পাওয়ার মাইনাস, এটা হচ্ছে পৃষ্ঠটানের মাত্রা। খুব সহজে আমরা বের করে ফেললাম। 6 নম্বর আমাদের বলতেছে এফ ইকুয়াল টু 1/2L রুট ওভার টি বাই মিউ, এটা হচ্ছে টানা তারে আর কম্পনের সূত্র। কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 1/2L, এখানে এল হচ্ছে তারের দৈর্ঘ্যটা, টি হচ্ছে তারে প্রযুক্ত টান, এবং মিউ হচ্ছে তারের একক দৈর্ঘ্যের ভর। একটা তারকে টান টান করে বাঁধা আছে,
এই তারের দৈর্ঘ্যটা হচ্ছে এল, একক দৈর্ঘ্যের ভর হচ্ছে মিউ, এবং যে টান টান করে বাঁধা আছে প্রযুক্ত টান তার মান হচ্ছে বড় হাতের টি। এবার এই তারটাকে একটু নিচের দিকে টেনে ছেড়ে দিলে যদি তারে মূল সুর উৎপন্ন হয় তাহলে যে কম্পাঙ্ক হবে সেই কম্পাঙ্কের সূত্র হচ্ছে এটা। এখান থেকে কম্পাঙ্ক এফ এর মাত্রাটা বের করতে হবে। তাহলে দেখো এফ এর মাত্রাটা আমরা কিভাবে বের করতে পারি। তাহলে প্রথমে আসো টি এর মাত্রা, এই যে টি এর মাত্রা, এই টি এর মাত্রা হচ্ছে টান বলের মাত্রা। তাহলে বলের মাত্রা আমরা যেভাবে লিখি ওইভাবে লিখবো, এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে বলের মাত্রা। নিচে দেখো ভাগ আকারে আছে মিউ, মিউ হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, একক দৈর্ঘ্যের ভর। এর মাত্রা কিন্তু শুধু এম হবে না, এম এল টু দি পাওয়ার -1 হবে, মানে একক দৈর্ঘ্যের ভর। তাহলে এম পার লেন্থ, ভর পার লেন্থে, এই কারণে এম এল টু দি পাওয়ার -1। ঠিক আছে, এর আবার কি আছে, এর আছে রুট। আর এখানে দেখো আছে 1/L এর মাত্রা। আমার 2 দেখার দরকার নেই, 2 তো ধ্রুবক, ওগুলো আমি দেখবো না, আমি দেখবো এল। এল হচ্ছে লেন্থ, তাহলে তার মাত্রা হচ্ছে বড় হাতের এল। এখন এখান থেকে কম্পাঙ্কের মাত্রাটা আমি আনবো। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এই যে রুটের ভিতরে যেটা আছে এখানে এল, এখানে হচ্ছে এল টু দি পাওয়ার -1, তাহলে উপরে চলে গেলে এল টু দি পাওয়ার 2, টি টু দি পাওয়ার -2, এবং এম আর এম কাটাকাটি যাচ্ছে, এর বর্গমূল, আর নিচে হচ্ছে এল এল টু দি পাওয়ার -1। তাহলে এর যদি বর্গমূল করি তাহলে আমি এখানে পাবো হচ্ছে এল, আর এখানে পাবো হচ্ছে টি টু দি পাওয়ার -1, আর এখানে পাবো হচ্ছে এল টু দি পাওয়ার -1। তাহলে এল টু দি পাওয়ার -1 এল, এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে টি টু দি পাওয়ার -1। তাহলে কম্পাঙ্ক এফ এর মাত্রা হচ্ছে টি টু দি পাওয়ার -1। এবং আমরা দেখো জানি, এটাই জানি যে কম্পাঙ্ক এফ এর একক হচ্ছে হার্টজ। হার্টজের আর একটা একক এটা হচ্ছে পার সেকেন্ড। তাহলে পার সেকেন্ড মানে কি, টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, ওকে। 7 নম্বর ম্যাথটা আমাদের বলতেছে পি প্লাস এ ডিভাইডেড বাই ভি স্কয়ার ইন্টু ভি মাইনাস ছোট হাতের বি ইকুয়াল টু আর টি। এটা হচ্ছে একটা সূত্র। এখান থেকে আমাদের এ ডিভাইডেড বাই বি এর মাত্রা নির্ণয় করতে হবে। মাত্রা নির্ণয় করো, যেখানে আমাদের বলে দেওয়া আছে পি হচ্ছে চাপ, প্রেসার, এবং এই যে ভি, ভি হচ্ছে আয়তন। তাহলে আমরা একটু লিখে নিই, পি হচ্ছে চাপ এবং এই যে ভি এটা হচ্ছে আয়তন। আমাদের বের করতে হবে এ ডিভাইডেড বাই বি এর মাত্রা। এখানে আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট এবং টি হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা। তাহলে আমরা কিভাবে বের করতে পারি এ ডিভাইডেড বাই বি এর মাত্রা? তুমি দেখো, একটু খেয়াল করো, এই যে এই রাশিটা আর এই রাশিটা বিয়োগ আকারে আছে, একই জাতীয় রাশি বিয়োগ আকারে থাকবে। তাহলে এর মাত্রা যা হবে, একই জাতীয় রাশি বলে অবশ্যই এর মাত্রাও তাই হবে। তাহলে আমরা বলতে পারি না বি এর মাত্রা মানে ভি এর মাত্রা, আর ভি হচ্ছে আয়তন, তাহলে বি এর মাত্রা হবে আয়তনের মাত্রা, কথা শেষ। তাহলে বি এর মাত্রা হবে হচ্ছে আয়তনের মাত্রা, আয়তন। ভি এর মাত্রা কি হবে? এর মাত্রা হবে এল কিউব। তাহলে বি এর মাত্রা হবে এল কিউব। এই যে বি এর মাত্রাটা আমরা বের করে ফেললাম। ওকে, এখন আসো এ এর মাত্রা বের করব। তাহলে এ ডিভাইডেড বাই ভি স্কয়ার, এই রাশিটার সাথে পি যোগ আকারে আছে না, দেখো তো, যোগ আকারে থাকবে একই জাতীয় রাশি হলে, আর একই জাতীয় রাশি হলে তাদের মাত্রা সমান। তার মানে পি এর মাত্রা যা, অর্থাৎ চাপের মাত্রা যা, এ ডিভাইডেড বাই ভি স্কয়ার এর মাত্রাও তাই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ডিভাইডেড বাই ভি স্কয়ার এর মাত্রা হবে চাপের মাত্রা। কারণ চাপের মাত্রা কত? চাপ পি ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। এফ, এফ এর মাত্রা হচ্ছে এম এল, বড় হাতের এম এল টি টু দি পাওয়ার -2, এফ এর মাত্রা, ভাগ হচ্ছে এ, এ মানে হচ্ছে ক্ষেত্রফল, এল স্কয়ার মাত্রা। তাহলে এল টু দি পাওয়ার -2, তাহলে কি হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে চাপের মাত্রা। বসাই এখানে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে এ ডিভাইডেড বাই, দেখো নিচে আছে ভি, ভি হচ্ছে আয়তন, আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব, তার হচ্ছে আবার স্কয়ার, তার মানে এল টু দি পাওয়ার 6, একবারে লিখে দিই এল টু দি পাওয়ার 6, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে অতএব এ ইকুয়াল টু হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 এল টু দি পাওয়ার 6। তাহলে এল টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার +6, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি এম এল টু দি পাওয়ার +5 এল টু দি পাওয়ার +5 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে এ এর মাত্রা। তাহলে আমরা এ এর মাত্রাও বের করে ফেললাম, কিন্তু আমাদের এ এর মাত্রা বা বি এর মাত্রা চাইনি, আমাদের চাইছে এ ডিভাইডেড বাই বি এর মাত্রা। তাহলে এ এর মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই বি এর মাত্রা, বি এর মাত্রা হচ্ছে এল কিউব। তাহলে অতএব এ ডিভাইডেড বাই বি এর মাত্রা হবে এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে এ ডিভাইডেড বাই বি এর মাত্রা। এই যে আমরা বের করে ফেললাম। এখন আমরা একটু অন্য টাইপের ম্যাথ করি। 8 নম্বরটা, এফ ইকুয়াল টু এ সাইন বি টি এবং এফ ইকুয়াল টু সি সাইন ডি এক্স। এখানে এই এফ হচ্ছে বল, এফ হচ্ছে বল, আমাদের নির্ণয় করতে হবে এ বি সি ডি এর মাত্রা, এটা নির্ণয় করতে হবে। এবং আমাদের এ ডিভাইডেড বাই সি
এবং বি ডিভাইডেড বাই ডি এর মাত্রাও নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এফ হচ্ছে বল, তাহলে এফ ইকুয়াল টু এ সাইন বি টি। দেখো ভালো করে খেয়াল করো, সাইন বিটি, আমি বলছিলাম সাইনের পরে যেটা থাকবে সেটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, এ হচ্ছে ডাইমেনশনলেস মানে মাত্রালেস, মাত্রা নেই। তাহলে বিটি এই দুইটা গুণ আকারে আছে, তাহলে টি হচ্ছে সময়, তাহলে বিটি এইটুকু হচ্ছে মাত্রাবিহীন, কোনো মাত্রা নেই, মাত্রাবিহীন। তাহলে দেখো তো আমরা এভাবে বলতে পারি কিনা, বিটি মাত্রাবিহীন, মাত্রা নেই মানে কি, মাত্রা নেই মানে দেখো m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, নরমালি আমরা মাত্রা লিখি m l t এগুলা দিয়ে। তাহলে মাত্রা নেই মানে কি 1, m টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0। এখন একটু খেয়াল করে দেখো, এই যে ছোট হাতের টি এটা হচ্ছে সময় নির্দেশ করতেছে, সময় টাইম, আর এখানে x এটা একটু লিখে দেওয়ার দরকার ছিল, t হচ্ছে টাইম নির্দেশ করতেছে এবং x হচ্ছে সরণ নির্দেশ করতেছে। তাহলে এখান থেকে আমাদের বি এর মাত্রা বের করতে হবে। তাহলে এই যে ছোট হাতের টি অর্থাৎ সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি, তাহলে বি এর মাত্রা হতে হবে ইউনিট লেস যদি হতে হয়, তাহলে টি যদি ওই পাশে চলে যায় তাহলে টি ইনভার্স, ঠিক আছে। m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, আর টি ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে t টু দি পাওয়ার -1 চলে আসতেছে। তাহলে এটা হচ্ছে বি এর মাত্রা। খুব সহজে দেখো এইভাবে বোঝা যায়, বিটি দুইটা রাশি গুণাকারে আছে, এটা মাত্রাবিহীন হবে। তাহলে মাত্রাবিহীন তখনই হতে পারে টি এর মাত্রা যা বি এর মাত্রা তার উল্টা যদি হয়, তাহলে মাত্রাবিহীন। মানে টি এর একক যা বি এর একক যদি তার উল্টা হয়, তাহলে কাটাকাটি হয়ে কত থাকবে, একক লেস হয়ে যাবে, ইউনিট লেস হয়ে যাবে, ডাইমেনশন লেস হয়ে যাবে। তাহলে টি এর মাত্রা যা হবে বি এর মাত্রা হবে তার ঠিক তার উল্টাটা। তাহলে এবার তুমি একটু বলো তো, এখানে লেখা আছে এফ ইকুয়াল টু সি সাইন ডি এক্স, তাহলে এইটা ইউনিট থাকবে না, মাত্রা থাকবে না, ডাইমেনশন লেস। তাহলে এক্স হচ্ছে সরণ, তাহলে ডি কত হলে সেটা ইউনিটলেস হবে, সরণের উল্টাটা। তাহলে এক্স এর মাত্রা হচ্ছে এল, তাহলে অবশ্যই ডি এর মাত্রা এটা হবে এল টু দি পাওয়ার -1। এভাবে তুমি চাইলে করে বের করতে পারো যে ডি এর মাত্রা কত হবে। এখন আসো খেয়াল করো, সাইন অ্যাঙ্গেল সামথিং জাস্ট শুধুমাত্র মান, তখন আমি বলছিলাম এই যে এফ এর মাত্রা যা হবে এ এর মাত্রাও তাই হবে। এফ হচ্ছে কি বল, তাহলে এর মাত্রা হবে বলের মাত্রা অর্থাৎ এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এ এর মাত্রা। অনুরূপভাবে এখানে এফ এর মাত্রা যা হবে সি এর মাত্রাও তাই হবে, তাহলে সি এর মাত্রা হবে এম এল টি টু দি পাওয়ার -2। এই যে সবগুলোর মাত্রা আমি বের করে ফেলছি। এবার আমাদের বলতেছে এ বাই সি এর মাত্রা বের করো, তাহলে এ বাই সি এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, সি এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, কাটাকাটি হয়ে গেল, তাহলে মাত্রা নেই। তাহলে মাত্রা নেই মানে কত, নেই মানে কিন্তু 1, নেই মানে 0 না, নেই মানে 1, এটা মাথায় রাখবা। এবার হচ্ছে বি বাই ডি এর মাত্রা আমাদের বের করতে হবে। তাহলে বি এর মাত্রা কত, টি টু দি পাওয়ার -1, ডি এর মাত্রা কত, ডি এর মাত্রা হচ্ছে এল টু দি পাওয়ার -1, তাহলে টি টু দি পাওয়ার -1 এবং এল, এটা হবে হচ্ছে বি ডিভাইডেড বাই ডি এর মাত্রা, এল টি টু দি পাওয়ার -1, সাজায় লিখি এল টি টু দি পাওয়ার -1, এটা এই যে এইভাবে আমরা বের করে ফেললাম। 9 নম্বরটা হচ্ছে তরঙ্গের যে সমীকরণটা আমরা জানি y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এখানে আমাদের শুধুমাত্র বলে দেওয়া আছে এই যে y এটা হচ্ছে তরঙ্গের সরণ, এই যে টি এটা হচ্ছে সময় এবং x এটাও বলে দেওয়া আছে সরণ। আমাদের এখান থেকে বের করতে বলছে এ ওমেগা এবং কে এর মাত্রা নির্ণয় করতে বলছে। দেখো তো আমরা মাত্রা নির্ণয় করতে পারি কিনা। সাইনের পরে সামথিং, এই যে সাইনের পরে সামথিং, আমি বলছিলাম সাইনের পরে যেটাই থাকবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল, তার কোনো ইউনিট থাকবে না, তার কোনো ডাইমেনশন থাকবে না। তাহলে এই যে ওমেগা টি মাইনাস কে এক্স এর কোনো ইউনিট নেই, এর কোনো ডাইমেনশন বা মাত্রা নেই, ক্লিয়ার। তাহলে এর মধ্যে দেখো যে ওমেগা টি মাইনাস এই যে আরেকটা রাশি, তাহলে ওমেগা টি এটা হচ্ছে মাত্রাবিহীন একটা জিনিস, কে এক্স এটা গুণাকারে আছে, এটা হচ্ছে মাত্রাবিহীন একটা জিনিস। এই যে এটারও কোনো মাত্রা নেই, এটারও কোনো মাত্রা নেই, মানে ব্যাপারটা হচ্ছে এরকম দুইটা অ্যাঙ্গেল জাস্ট বিয়োগ হচ্ছে, 30 ডিগ্রি 60 ডিগ্রি জাস্ট বিয়োগ হচ্ছে। সাইন একটা অ্যাঙ্গেল, তার কোনো মাত্রা বা ইউনিট থাকবে না। তাহলে ওমেগা টি এর কোনো মাত্রা নেই, ওমেগা টি মাত্রা নেই, তাহলে মাত্রা নেই মানে হচ্ছে 1, নেই মানে 0 না কিন্তু, নেই মানে 1। তাহলে এখান থেকে আমাদের ওমেগার মাত্রাটা বের করতে বলছে। তাহলে ওমেগা টি এদের গুণ আকারে কোনো মাত্রা নেই, তাহলে টি হচ্ছে সময়, তাহলে ওমেগার মাত্রা কত হলে ওমেগা টি এর মাত্রা থাকবে না বলতো। টি এর মাত্রা হচ্ছে বড় হাতের টি, তাহলে ওমেগার মাত্রা কত হলে মাত্রা নেই মানে 1 হবে, নেই মানে 1 হবে, কত হলে, টি এর উল্টাটা হলে মানে টি টু দি পাওয়ার -1 হলে, একটু আগে আমি দেখালাম।
তো এখন আমাদের বলছে ওমেগার মাত্রা কত নির্ণয় করো, তাহলে ওমেগার মাত্রা হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এই যে ওমেগার মাত্রাটা আমরা বের করে ফেললাম যে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক একইভাবে দেখো কে এক্স, এটা হচ্ছে মাত্রা নেই, তাহলে মাত্রা নেই মানে কত, নেই মানে এক। তাহলে কে এক্স এই যে দুইটা রাশি গুণ আকারে আছে, এটার মাত্রা নেই হবে। এক্স হচ্ছে সরণ, তাহলে সরণের মাত্রা কত, সরণের মাত্রা হচ্ছে এল। ঠিক আছে, কে এর মাত্রা কত হলে দুইটা রাশি গুণ আকারে কোনো মাত্রা থাকবে না, অবশ্যই সরণের উল্টাটা হলে। তাহলে কে এর মাত্রাটা হবে, এই যে কে এর মাত্রাটা হবে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। দেখো আমরা যদি এই সমীকরণটা ঠিকঠাক ভাবে লিখি, তা আমরা জানি যে ওয়াই ইকুয়াল টু হয় এ সাইন এই যে ওমেগা টি, ওমেগা মানে 2 পাই ডিভাইডেড বাই টি, এই যে টি মাইনাস কে, এটা মানে 2 পাই বাই ল্যামডা এক্স। তাহলে দেখো এই যে টি এর মাত্রা হচ্ছে বড় হাতের টি, 2 পাই এর কোনো মাত্রা নেই, আর এইটা হচ্ছে সময়, এই সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে টি টি কাটাকাটি করে আলটিমেটলি এই রাশির কোনো মাত্রা নেই। অনুরূপভাবে এখানে তাই ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য মানে মিটার, তাহলে এর মাত্রা হচ্ছে লেন্থ, আর এক্স এর মাত্রা হচ্ছে লেন্থ এল, তাহলে এল এল কাটাকাটি হয়ে এই রাশিটারও কোনো মাত্রা নেই। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি যদি বলি যে ওমেগা তার মাত্রা কত, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আমি যদি বলি কে তার মাত্রা কত, এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মাথায় রাখবা। এখন এবার দেখো সাইন এইটা, এটা হচ্ছে জাস্ট শুধুমাত্র একটা মান, কোনো মাত্রা নেই, একক নেই, তাহলে ওয়াই এর মাত্রাটাই হবে এ এর মাত্রা। তাহলে ওয়াই হচ্ছে কি সরণ, তার মাত্রা কত, বড় হাতের এল, তাহলে এ সেটা যাই হোক না কেন আমরা জানি এ বিস্তার, তাহলে এ এর মাত্রা হবে ওয়াই এর মাত্রা, অর্থাৎ এ এর মাত্রাটাও হবে হচ্ছে এল, এই যে আমরা বের করে ফেললাম। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু মাত্রাগুলো বের করতে হয়, মাথায় রাখবা। 10 নাম্বার, n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা হচ্ছে ক্ষয় ধ্রুবকের সূত্র, আমরা জানি এই সূত্রটা। তো মনে করো সূত্রটা তুমি জানো না, সাপোজ সূত্রটা তুমি জানো না, এখানে আমাদের বলতেছে যে ল্যামডা এর মাত্রা নির্ণয় করো, ল্যামডা এর মাত্রা নির্ণয় করো। এটা আমরা কিভাবে করতে পারবো? তাহলে দেখো যে ই টু দি পাওয়ার, এই যে এটা পাওয়ার আকারে আছে, তো আমি একটু আগে বলছিলাম পাওয়ার আকারে যদি কিছু থাকে সেটা হচ্ছে মাত্রাবিহীন, ডাইমেনশন লেস, মানে 2 টু দি পাওয়ার মনে করো কিছু একটা আছে, এই যে 5 আছে, তাহলে এই যে 5 এর কোনো মাত্রা নেই, এর কোনো একক নেই, আমরা কখনো এভাবে লিখি না যে 2 টু দি পাওয়ার 5 নিউটন, এরকম কখনো লিখি না। তাহলে পাওয়ার আকারে যেটা থাকবে তার কোনো মাত্রা বা একক নেই। তাহলে পাওয়ার আকারে কি আছে, আছে হচ্ছে ল্যামডা টি গুণাকার আছে, এর কোনো একক বা মাত্রা নেই, তা নেই মানে কত, এক। তাহলে এখান থেকে আমাদের বের করতে বলছে ল্যামডা, এই টি হচ্ছে সময়, আমরা জানি টি হচ্ছে সময়, মনে করো এটা আমাদের বলে দেওয়া আছে টি হচ্ছে সময়, তাহলে গুণ আকারে আছে, তাহলে ল্যামডার মাত্রাটা কত হলে ল্যামডার টি গুণফলের কোনো মাত্রা থাকবে না, টি এর মাত্রা কি, বড় হাতের টি, সময়, তো ল্যামডার মাত্রা হবে এর উল্টাটা, অর্থাৎ টি ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এর কোনো মাত্রা থাকবে না। তা আমাদের চাইছে যে ল্যামডার মাত্রা কত, ল্যামডার মাত্রা হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই যে ল্যামডার মাত্রা বের করে ফেললাম আমরা। তাহলে এবার তুমি এখান থেকে বলো তো 11 নম্বরটা, এটা বলবা পি ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই বিটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স ডিভাইডেড বাই কে থেটা। এখানে আমাদের বলে দেওয়া আছে এক্স হচ্ছে সরণ, এক্স সরণ, থেটা হচ্ছে তাপমাত্রা, কে এটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্ট, এর এককটা আমাদের দেওয়া আছে, এর এককটা হচ্ছে কেজি মিটার স্কয়ার এস টু দি পাওয়ার মাইনাস 2 কে টু দি পাওয়ার মাইনাস 1, এই যে কে মানে হচ্ছে কেলভিন, আর বলে দেওয়া আছে পি হচ্ছে প্রেসার, চাপ, এটা আমাদের বলে দেওয়া আছে। এখান থেকে আমাদের বের করতে হবে আলফা ডিভাইডেড বাই বিটা এর মাত্রা নির্ণয় করো, মাত্রা নির্ণয় করো, এবং আরেকটা জিনিস আমাদের বলছে বিটার মাত্রা নির্ণয় করো, বিটা এর মাত্রা নির্ণয় করো। তো দেখো তো আমরা কিভাবে করতে পারি। পি ইকুয়াল টু এটা আছে, তাহলে দেখো মাথায় রাখতে হবে এটা পাওয়ার হিসেবে আছে, তাহলে এটা হচ্ছে মাত্রাবিহীন, মাত্রাবিহীন, এর কোনো মাত্রা নেই, তাহলে ই টু দি পাওয়ার সামথিং, জাস্ট খালি একটা মান, তাহলে পি এর মাত্রা যা হবে আলফা ডিভাইডেড বাই বিটার মাত্রাও তাই হবে, পি হচ্ছে প্রেসার, তাহলে আলফা ডিভাইডেড বাই বিটা এর মাত্রাটা হবে চাপের মাত্রা, প্রেসারের মাত্রা, তাহলে এফ ডিভাইডেড বাই হচ্ছে এ, এফ মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই এ মানে এল টু দি পাওয়ার স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমি একবারে লিখি তাহলে একবারে আমি পাবো আলফা ডিভাইডেড বাই বিটার মাত্রা এম এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 2, এটা হচ্ছে আলফা ডিভাইডেড বাই বিটার মাত্রা, এটা আমি বের করে ফেললাম, এটা আমাদের চাইছিল। এখন আমাদের বের করতে হবে বিটার মাত্রা নির্ণয় করো, বিটার মাত্রা আমি তখনই নির্ণয় করতে পারবো যখন আমি আলফার মাত্রাটা জানবো। আলফার মাত্রাটা কিভাবে জানা যায়, দেখো উপরে পাওয়ার হিসেবে এটা আছে, এটা হচ্ছে মাত্রাবিহীন, তাহলে দেখো তো আমি একটু লিখি আলফা এক্স ডিভাইডেড বাই কে থেটা, এটা হচ্ছে মাত্রাবিহীন মানে এক, কোনো মাত্রা নেই, যেখানে এক্স হচ্ছে সরণ,
তাহলে এবার একটু দেখো, আলফা এক্স, এক্স এর মাত্রা হচ্ছে এল, ডিভাইডেড বাই থেটা আছে, থেটা হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রার মাত্রা হচ্ছে থেটা, একবারে লিখলাম তাপমাত্রার মাত্রা হচ্ছে থেটা। বোল্টজম্যান কনস্ট্যান্টের একক দেওয়া আছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, কে হচ্ছে কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকে দেখো তো বোল্টজম্যান কনস্ট্যান্টের মাত্রাটা আমি আগে বের করি। কেজি হচ্ছে ভরের জন্য, তাহলে বড় হাতের এম, তারপরে এম স্কয়ার, এম হচ্ছে মিটার, মিটার স্কয়ার তার মানে দৈর্ঘ্যের জন্য, তাহলে এল টু দি পাওয়ার স্কয়ার, এস হচ্ছে সেকেন্ড, তাহলে সেকেন্ড হচ্ছে টাইম, তাহলে টি টু দি পাওয়ার -2, কে হচ্ছে কেলভিন তার মাত্রা মানে তাপমাত্রা, থেটা, থেটা টু দি পাওয়ার -1। তাহলে কে এর মাত্রাটা নিয়ে এসে এখানে বসাই, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 থেটা টু দি পাওয়ার -1। এখন এইখান থেকে আমরা খুব সহজে আলফার মাত্রাটা বের করতে পারবো। থেটা টু দি পাওয়ার -1 আর থেটা, এটা কাটাকাটি হয়ে গেল, থেটার দরকার নেই, থেটা বাদ। এল উপরে একটা আছে, নিচে এল স্কয়ার আছে, তাহলে নিচে এল একটা থাকলো, তাহলে আলফা ডিভাইডেড বাই এম, এল একটা টি টু দি পাওয়ার -2, এটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে অতএব এখান থেকে আলফার মাত্রাটা যদি আমি বের করি, এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আলফার মাত্রা। আমাদের চাইছে এবার বিটার মাত্রা বের করো, তাহলে আলফা ডিভাইডেড বিটা এর মাত্রাটা আমাদের জানা আছে, তাহলে এখান থেকে এবার আমরা বিটার মাত্রাটা বের করতে পারি কিনা। তাহলে আলফার মাত্রা আমরা বসাই এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই হচ্ছে বিটা এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে বিটা হচ্ছে এখানে, এটাকে এই পাশে পাঠাই দিব, তাহলে বিটার মাত্রা হবে এম এল টি টু দি পাওয়ার -2, এটাকে এই পাশে নিচে পাঠাই দিলাম, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, জাস্ট হিসাব করতেছি। তাহলে টি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2 কাটাকাটি, এম এম কাটাকাটি, তাহলে এখান থেকে বিটার মাত্রা, এই বিটার মাত্রা হবে হচ্ছে উপরে আছে এল আর নিচে আছে এল টু দি পাওয়ার -1, তাহলে এল এল টু দি পাওয়ার -1 মানে এল স্কয়ার, এটা এটা হচ্ছে বিটার মাত্রা। এই যে আমরা বিটার মাত্রাটা বের করে ফেললাম। ওকে, এবার আমরা মাত্রার সাহায্যে কিছু সমীকরণ প্রতিপাদন করব। পদার্থবিজ্ঞানে আমরা অনেক সূত্র, অনেক সমীকরণ পড়ে থাকি, তো যে সূত্রটা আমরা যে অধ্যায়ে পড়ি ওই অধ্যায় কিন্তু নরমাল নিয়মে ওই সূত্রের প্রমাণটাও করা থাকে। তো আমরা চাইলে মাত্রার সাহায্যে এই সূত্রগুলা খুব সহজে প্রমাণ করতে পারি। যেখানে আমরা নরমাল নিয়মে প্রতিপাদন করতে মোটামুটি ব্যর্থ হই বা অনেক কঠিন হয়, সেই সকল ক্ষেত্রে মাত্রা সমীকরণের এই প্রসেসটা ব্যবহার করলে প্রমাণগুলো খুব সহজ হয়। দেখো, এরকম উদাহরণ তোমরা অলরেডি একটা দেখে থাকছো, সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে স্টোকসের সূত্র প্রমাণ। তোমরা যে কোনো বইতে দেখবে স্টোকসের সূত্র প্রমাণ করতে গিয়ে মাত্রা সমীকরণ এটা ব্যবহার করা হয়েছে। মাত্রা সমীকরণের সাহায্যে স্টোকসের সূত্র F = 6π ইটা RV এই সূত্রটা প্রমাণ করা হয়েছে। তো এই টাইপের কিছু ম্যাথ আমি একটু দেখাই যে মাত্রা সমীকরণের সাহায্যে কিভাবে আমরা কোনো একটা সূত্রকে প্রমাণ করতে পারি। তো প্রথমে আসো 1 নম্বর, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল F। কেন্দ্রমুখী বলের মেইন যে সূত্র এটা আমরা জানি, F = mv² ডিভাইডেড বাই হচ্ছে r। তো এই সূত্রটা আমরা প্রতিপাদন করব মাত্রার সাহায্যে। দেখো এখানে F কেন্দ্রমুখী বল, সে তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে, m এর উপর, v এর উপর, r এর উপর। m এর পাওয়ার হবে 1, v এর পাওয়ার হবে 2, m এবং v এর সাথে সমানুপাতিক সম্পর্ক এবং r এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এবং r এর দেখো পাওয়ার হবে হচ্ছে 1, v এর সাথে বর্গের সমানুপাতিক, m এর সাথে সমানুপাতিক এবং r এর সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এটা আমরা এই সমীকরণ থেকে ধারণা পাই। তো এই সমীকরণের এক্সাক্ট এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা মনে করো আমাদের দেওয়া নেই, মনে করো আমাদের জানা নেই, আমাদের শুধু এইটুকু বলা আছে যে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল F এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। কি কি? m এর উপর ডিপেন্ড করে, v এর উপর ডিপেন্ড করে এবং r এর উপর ডিপেন্ড করে। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। যেখানে r হচ্ছে যে বস্তুটাকে বৃত্তপথে ঘোরানো হচ্ছে সেই বৃত্তপথের ব্যাসার্ধ, এটা হচ্ছে r। যে বস্তুটাকে ঘোরানো হচ্ছে তার ভর হচ্ছে m, এবং এই বস্তুটাকে যে বেগে ঘোরানো হচ্ছে সেই বেগটা হচ্ছে v। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। আমাদের সূত্রের এক্সাক্ট ফরম্যাটটা বের করতে হবে। এক্সাক্ট ফরম্যাটটা বের করা মানে কি? m এর পাওয়ার কত হবে সেটা বের করা, v এর পাওয়ার কত হবে সেটা বের করা, r এর পাওয়ার কত হবে সেইটা বের করা। তো এটা আমরা মাত্রা সমীকরণের সাহায্যে প্রমাণ করে বের করব। দেখো আমরা কিভাবে প্রমাণ করি। F = আমরা লিখবো f যে তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে, F = m, v, r এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। আমরা জানি না কার পাওয়ার কত হবে, এই কারণে আমরা ধরে নিচ্ছি যে m এর পাওয়ার হবে ধরো x, v এর পাওয়ার হবে ধরো y এবং r এর পাওয়ার হবে ধরো z। এখন আমাদের টার্গেট হচ্ছে মাত্রা সমীকরণের সাহায্যে x, y, z এদের মানগুলো বের করা। তো আমরা মাত্রার সাহায্যে জানি যে সমীকরণের এই পাশের রাশির মাত্রা যা হবে সমীকরণের বা সমান চিহ্নের এই পাশের মাত্রাও তাই হবে, ডান পাশ বাম পাশ মাত্রা সমান হতে হবে, এটা আমরা জানি।
তাহলে এটা হচ্ছে বল, এটা আমাদের বলে দেওয়া আছে কেন্দ্রমুখী বল। তাহলে বলের মাত্রা কি হতে পারে? F ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে বলের মাত্রাটা এফ এর মাত্রাটা হবে এম এর মাত্রা বড় হাতের এম, এ হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2। এইটা হচ্ছে আমার বলের মাত্রা। তাহলে এখানে আমরা দেখো যে বলের মাত্রাটা লিখলাম বড় হাতের এম এল টি টু দি পাওয়ার -2। এখানে এটা হচ্ছে ভর, তাহলে ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, তার পাওয়ার হচ্ছে এক্স। এটা হচ্ছে ভি, ভি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, তাহলে এর পাওয়ার থাকবে হচ্ছে ওয়াই। আর আর হচ্ছে এই বৃত্তপথের রেডিয়াস মানে দৈর্ঘ্য, তাহলে তার মাত্রা হচ্ছে লেন্থ এল, এর পাওয়ার হবে হচ্ছে জেড। তাহলে এখন দেখো আমরা এটাকে একটু সাজাই এইভাবে লিখতে পারি যে এম এল টি টু দি পাওয়ার -2 এটা ইকুয়াল টু, এখানে এম দেখো একটা আছে, তাহলে এম টু দি পাওয়ার এক্স, এল এখানে একটা, এল এখানে একটা। আমি যদি এইটাকে একটু ভেঙে লিখি, দেখো এল এর পাওয়ার আছে ওয়াই, তাহলে এটাকে আমরা ভেঙে লিখলে এল টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার -1 তার সাথে ওয়াই গুণ হয়ে টি টু দি পাওয়ার -ওয়াই, এভাবে কিন্তু আমরা চাইলে লিখতে পারি। এটাকে ভেঙে এভাবে লিখলাম। তাহলে দেখো এল এর পাওয়ার আছে ওয়াই, এল এর পাওয়ার আছে জেড, তাহলে এল এর পাওয়ার এভাবে আমরা লিখতে পারি ওয়াই প্লাস জেড, পাওয়ারে যোগ হয়, এবং টি টু দি পাওয়ার হচ্ছে -ওয়াই। এখন সমান চিহ্নের এই পাশের মাত্রা যা হবে সমান চিহ্নের এই পাশের মাত্রাও তাই হবে। তাহলে যদি মাত্রা সমান হয় তাহলে দেখো এম এর পাওয়ার কত আছে, এখানে 1 আছে, তাহলে এখানে এম এর পাওয়ারও 1 হতে হবে। তো এখানে এম এর পাওয়ার কত? এক্স। তাহলে দেখো যে উপরে পাওয়ার সহগ সমীকৃত করে যদি আমরা পাই, তাহলে এম এর পাওয়ার কত? এক্স, এক্স এর মান কত হবে? 1 এর সমান, মানে এখানে এম এর পাওয়ার কত? 1, আর এখানে এম এর পাওয়ার কত? এক্স, তাহলে 1 সমান সমান হবে হচ্ছে এক্স। তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম, এক্স এর মান হবে হচ্ছে 1। এবার আসো এখানে এল এর পাওয়ার কত আছে? এল এর পাওয়ার আছে 1, এখানে এল এর পাওয়ার কত আছে? ওয়াই প্লাস জেড আছে, তাহলে ওয়াই প্লাস জেড এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে 1। এবং এখানে টি এর পাওয়ার কত আছে? -2, টি এর পাওয়ার কত আছে? -ওয়াই, তাহলে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে দেখো এই যে ওয়াই এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এক্স এর মান আমরা পাইলাম, এখান থেকে ওয়াই এর মান আমরা পাইলাম। তাহলে এখানে ওয়াই এর মানটা আমরা বসাই, ওয়াই এর মান কত? 2 প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে অতএব জেড ইকুয়াল টু হবে 1 - 2, তার মানে -1। তাহলে আমরা এক্স এর মান পাইলাম, ওয়াই এর মান পাইলাম, জেড এর মান পাইলাম। এবার আমরা সূত্রে মনে করো যে এটাকে আমরা বললাম এটা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণে এই জিনিসগুলো আমরা বসাবো। এফ ইকুয়াল টু এম এর পাওয়ার, দেখো এম এর পাওয়ার কত ছিল? এক্স, তাহলে এক্স এর মান আমরা কত পাইলাম? 1 পাইলাম। ভি এর পাওয়ার কত ছিল? ওয়াই, ওয়াই এর মান আমরা কত পাইছি? 2, তাহলে ভি টু দি পাওয়ার 2। এবার আর এর পাওয়ার কত? জেড, তাহলে আর এর পাওয়ার দেখো জেড এর মান আমরা কত পাইছি? -1, তাহলে আর টু দি পাওয়ার -1। তাহলে এক্সাক্ট সূত্রটা হবে হচ্ছে এরকম। এখন দেখো এটাকে যদি আমি সাজাই লিখি, তাহলে এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার আর টু দি পাওয়ার -1 মানে নিচে চলে যাবে, তাহলে আর নিচে, তাহলে এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর। দেখো এই যে সূত্রের ফরম্যাটটা এটা চলে আসছে। এখন কথা হচ্ছে কি, এই সূত্রে যখন তুমি প্রমাণ করবা, প্রমাণ করে লাস্টে এখানে একটা কে লিখে দিবা। তুমি যখন মাত্রা সমীকরণের সাহায্যে প্রমাণ করবা তখন একটা কে লিখে দিবা, কে হচ্ছে একটা ধ্রুবক। এইভাবে যদি আমরা প্রমাণ করি তাহলে যদি এক্সাক্ট সমীকরণে কোনো ধ্রুবক থাকে, সেই ধ্রুবকটা কিন্তু আমরা পাই না। মাত্রা সমীকরণের সাহায্যে প্রমাণ করলে ধ্রুবকটা আমরা পাই না। এখানে যদি কোনো একটা ধ্রুবক থাকতো, সাপোজ এখানে একটা ধ্রুবক আছে কে, এটা কিন্তু মাত্রা সমীকরণের সাহায্যে আমরা পাবো না। এখন ধ্রুবক থাকতেও পারে, নাও পারে, আমরা তো জানি না ধ্রুবক আছে কি না, এটা আমরা জানি না। এই কারণে আমরা করবো কি, সমীকরণ প্রতিপাদন করে লাস্টে একটা কে লিখে দিব। এখন কে এর মান যদি কোনো ধ্রুবক না থাকে তাহলে কে এর মান কত হবে? 1 হবে। আর যদি কোনো ধ্রুবক থাকে তাহলে সেই অনুযায়ী ধ্রুবকটা বসবে। ক্লিয়ার? তো এইভাবে আমরা এই দেখো এই সূত্রটা প্রমাণ করলাম। এবার দেখো আমরা স্টোকসের সূত্র যেটা প্রমাণ করছিলাম সেটাও আমি একটু করে দিই। পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে আমরা স্টোকসের সূত্রটা পাইছিলাম। স্টোকসের সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে কোনো একটা প্রবাহী পদার্থের মধ্যে বা একটা তরল পদার্থের মধ্যে যদি আমি গোলকাকৃতির কোনো একটা বস্তুকে ছেড়ে দিই, তাহলে ওই তরলের মধ্যে গোলকাকৃতির বস্তুটা একটা নির্দিষ্ট বেগ ভি বেগ নিয়ে যদি নিচের দিকে যায়, তাহলে তরল পদার্থের জন্য বা প্রবাহী পদার্থের জন্য সে উপরের দিকে অর্থাৎ গতির বিপরীত দিকে একটা সান্দ্র বল অনুভব করে। তো সেই সান্দ্র বলটা এটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। কি কি জিনিসের উপর ডিপেন্ড করে? যে তরলের মধ্য দিয়ে যাচ্ছে সেই তরলের সান্দ্রতা গুণাঙ্ক ইটার উপর ডিপেন্ড করে। বস্তুটা যে বেগ নিয়ে যাচ্ছে সেই বেগ ভি এর উপর ডিপেন্ড করে। এবং গোলক আকৃতির বস্তু বলছি, সেই গোলক আকৃতির বস্তুর ব্যাসার্ধ আর এর উপর ডিপেন্ড করে। আমি একটু চিত্র এঁকে বুঝাই। এইটা হচ্ছে মনে করো সেই তরল পদার্থটা। এই তরল পদার্থের মধ্য দিয়ে বস্তুটা, গোলক আকৃতির বস্তুটা নিচের দিকে ভি বেগ নিয়ে যাচ্ছে। এই বস্তুটার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে যেহেতু তরল পদার্থের লেয়ার ভেদ করে করে নিচের দিকে আগাচ্ছে, এই কারণে এই তরল পদার্থের লেয়ারের জন্য সান্দ্রতা ধর্মের জন্য উপরের দিকে সে একটা সান্দ্র বল
অনুভব করবে, সান্দ্র বলটা হচ্ছে এফ। তাহলে এফ ডিপেন্ড করে কার কার উপর? এই তরল পদার্থের সান্দ্রতা গুণাঙ্ক ইটার উপর। ইটা সান্দ্রতা গুণাঙ্ক, এর আরেকটা বাংলা নাম হচ্ছে আঠাত্য ধর্ম, তরলের বা প্রবাহের আঠাত্য ধর্ম। ইটার মান যত বেশি হবে সেই তরলের সান্দ্র বলের মানটাও তত বেশি হবে। তাহলে ইটার উপর ডিপেন্ড করে, যে বেগ নিয়ে যাচ্ছে সেই বেগ ভি এর উপর ডিপেন্ড করবে এবং ব্যাসার্ধ আর এর উপর ডিপেন্ড করে। এই জিনিসটা আমরা লিখলাম। এই সূত্রের এক্সাক্ট ফরম্যাটটা আমরা জানি না। এক্সাক্ট ফরম্যাটটা মানে ইটার পাওয়ার কত হবে, ভি এর পাওয়ার কত হবে এবং আর এর পাওয়ার কত হবে, এইটা আমাদের জানা নেই। তাহলে আমাদের এক্সাক্ট ফরম্যাটটা বের করতে হবে। এইটাই আমরা বের করতে পারি হচ্ছে মাত্রা সমীকরণের সাহায্য নিয়ে। আমরা মাত্রার সাহায্যে জানি যে সমান চিহ্নের এই পাশের মাত্রা যা হবে এই পাশের মাত্রাও তাই হবে। তাহলে আমরা ধরে নিই ইটার পাওয়ার হচ্ছে এক্স, ভি এর পাওয়ার হচ্ছে ওয়াই, আর এর পাওয়ার হচ্ছে জেড। এটা আমাদের 1 নং সমীকরণ। মাত্রার সাহায্যে আমরা জানি সমান চিহ্নের এ পাশের মাত্রা যা হবে এ পাশের মাত্রাও তাই হবে। এ পাশে কি আছে? বল। বলের মাত্রা কি? একটু আগে আমরা দেখছি বলের মাত্রা হচ্ছে mL(T⁻²). এখানে দেখো প্রথমে আছে ইটা, ইটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। ইটার মাত্রা কি হবে? যদি ইটার মাত্রা তোমার এটা প্রমাণ করতে গিয়ে দেওয়া থাকে তাহলে তো ভালো, আর যদি দেওয়া না থাকে একটু কষ্ট করে বের করে নেবা। কিভাবে আমরা বের করতে পারি? দেখো আমরা একটা সূত্র শিখছিলাম, F = ইটা এ dV ডিভাইডেড বাই হচ্ছে dy। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইটা = F ডিভাইডেড বাই a dV নিচে আর উপরে হচ্ছে dy। তাহলে ইটার মাত্রা এখান থেকে বের করা যায়। বলের মাত্রা কি হবে? বলের মাত্রা হচ্ছে mL(T⁻²). dy এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের খুব ক্ষুদ্র একটা অংশ। তাহলে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে লেন্থ l। নিচে কি আছে? a ক্ষেত্রফল, তাহলে তার মাত্রা হবে L⁻²। dV মানে বেগ, তাহলে বেগের মাত্রা হচ্ছে L(T⁻⁻1). এখন এখান থেকে দেখো এখানে l আছে, l আছে, একটা কেটে গেল, উপর নিচ কাটাকাটি হয়ে গেল। আর এখানে l, নিচে একটা L² আছে, তাহলে নিচে একটা l থাকলো। তাহলে আমরা লিখতে পারি mL⁻⁻1। টি এর উপরে দেখো -2 আছে এবং নিচে আছে টি এর পাওয়ার -1, তাহলে -2 + 1 তার মানে -1। তাহলে T⁻⁻ হচ্ছে -1। এটা হচ্ছে ইটার মাত্রা। তাহলে এখানে আমরা ইটার মাত্রাটা লিখি mL⁻⁻1 T⁻⁻1, এর পাওয়ার হচ্ছে x। এই যে আমরা লিখে নিলাম। এবার আসো দেখো এখানে আছে বেগ v, v এর মাত্রা হচ্ছে L(T⁻⁻1), তার পাওয়ার হচ্ছে y, আর হচ্ছে ব্যাসার্ধ রেডিয়াস, তাহলে তার মাত্রা হচ্ছে লেন্থ l, তাহলে এর পাওয়ার হচ্ছে z। এই যে আমরা লিখলাম। এখন এখানে একটু সাজাই mL(T⁻⁻2), তাহলে m এর পাওয়ার হচ্ছে 1, l এর পাওয়ার হচ্ছে 1 ইকুয়াল টু, এখানে দেখো m তার পাওয়ার হচ্ছে x, l - x T⁻⁻x, l y T⁻⁻y L⁻z। তাহলে mL(T⁻⁻2) এটা ইকুয়াল টু, এবার সাজাবো, এখানে m একটা আছে, তাহলে m⁻x, l এ একটা, l এ একটা, l এ একটা, তাহলে L⁻⁻x, L⁻, এখানে আছে y, তাহলে +y, L⁻, এখানে আছে z, তাহলে +z। T⁻, t এখানে একটা, এখানে একটা, তাহলে T⁻⁻x - y। এখন আমরা সহগ সমীকৃত মানে পাওয়ার সহগ সমীকৃত করে লিখতে পারি। দেখো m এর পাওয়ার কত আছে? x, m এর পাওয়ার কত আছে? 1, তাহলে অতএব x = হচ্ছে 1। x এর মানটা আমরা পেয়ে গেছি, এটাকে বক্স করে রেখে দিলাম। l এর পাওয়ার আছে 1, এখানে l এর পাওয়ার -x + y + z, এইটা ইকুয়াল টু l এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি। T⁻⁻2, তাহলে -2 ইকুয়াল টু T⁻⁻x - y। এখন দেখো x এর মান আমরা কত পাইছি? 1 পাইছি, তাহলে এখানে x এর মান 1 বসাই, তাহলে -2 ইকুয়াল টু -1 - y। এখান থেকে আমরা খুব সহজে এবার y এর মানটা বের করতে পারি। তাহলে এখান থেকে দেখো y হবে হচ্ছে এই y-টাকে -y-টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে হলো +y, আর 2টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে +1, তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে +1। x এর মান আমরা পাইছি, y এর মান পাইছি, এই দুইটা এখানে বসাই, তাহলে -x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 1 + z ইকুয়াল টু 1, তাহলে এইটা কাটাকাটি যাচ্ছে, অতএব z এর মানও হয়ে যাচ্ছে 1। তাহলে x এর মান হবে 1, y এর মান হবে 1, z এর মানও হবে 1। এবার আমরা 1 নং সমীকরণে x, y, z এর মান যদি বসাই দিই তাহলে সূত্রের এক্সাক্ট ফরম্যাটটা আমরা পেয়ে যাব। তাহলে 1 নং থেকে f ইকুয়াল টু, দেখো ইটার পাওয়ার ছিল x, x এর মান হচ্ছে 1, তাহলে ইটা⁻ হবে 1। v এর পাওয়ার ছিল y, y এর মান হচ্ছে 1, তাহলে v⁻1, আর এর পাওয়ার ছিল z, z এর মান হচ্ছে 1, তাহলে r⁻1। তাহলে অতএব আমি একটু সাজায় লিখি f ইকুয়াল টু ইটা আর v। এটাই হচ্ছে সূত্রের এক্সাক্ট ফরম্যাট। ইটার পাওয়ার 1 হবে, আর এর পাওয়ার 1 হবে, v এর পাওয়ার 1 হবে,
এবং ইটার সাথে এফ সমানুপাতিক, আর এর সাথে সমানুপাতিক, ভি এর সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত। তাই আমি বলছিলাম এইভাবে প্রমাণ করলে এই সূত্রের লাস্টে এখানে এসে একটা কে ধ্রুবক এভাবে লিখে দিতে হয়, কারণ আমরা জানি না যে এই সূত্রে এখানে কোনো ধ্রুবক মান আছে কি না, এটা আমাদের জানা নেই, এই কারণে আমরা কে লিখে দিব। দেখো আমরা এক্স্যাক্টলি স্টোকসের যে সূত্রটা গোলাকার কোনো একটা বস্তুর জন্য, এটা আমরা জানি যে এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি, এখানে ধ্রুবকটা হবে হচ্ছে 6 পাই। যেহেতু এভাবে প্রমাণ করলে আমরা ধ্রুবক কত সেটা জানতে পারতেছি না, এই কারণে তুমি করবা কি, প্রতিপাদন করার পরে এখানে একটা কে লিখে দিবা। যদি কোনো ধ্রুবক না থাকে তাহলে কে এর মান 1, আর যদি কোনো ধ্রুবক থাকে তাহলে কে এর কোনো একটা মান হবে। সেটা আমার এভাবে প্রমাণ করে এক্সাক্ট জানার দরকার নেই, আমাদের শুধু জানা লাগবে যে যে সকল রাশির উপর এফটা ডিপেন্ড করতেছে সেই সকল রাশির পাওয়ারটা কেমন হবে, মানে তাদের সাথে এক্সাক্ট সম্পর্কটা কেমন হবে। তো এভাবে মাত্রা সমীকরণের সাহায্যে আমরা সূত্রগুলা প্রমাণ করতে পারি। এবার আমাদের বলতেছে যে গতিশক্তি ই কে, এটা ডিপেন্ড করে হচ্ছে বস্তুর ভরের উপর এবং বেগ ভি এর উপর। তাহলে গতিশক্তির এক্সাক্ট ফরম্যাটটা কি হবে? আমরা জানি যে গতিশক্তির সূত্র হচ্ছে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তো এই জিনিসটা আমাদের বের করতে হবে মাত্রা সমীকরণের সাহায্যে প্রমাণ করে। তাহলে আমরা দেখো এটা লিখতে পারি যে ই কে এটা ইকুয়াল টু হচ্ছে এম টু দি পাওয়ার এক্স এবং ভি টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এক্স এবং ওয়াই এর মানটা বের করা। আমরা জানি যে সমান চিহ্নের এপাশের মাত্রাও যা হবে এপাশের মাত্রাও তাই হবে। এপাশে কি আছে? গতিশক্তি। গতিশক্তির মাত্রা কি? শক্তির মাত্রা মানে কাজের মাত্রা। তাহলে কাজ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস, বল গুণ সরণ। বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর এস হচ্ছে সরণ, সরণের মাত্রা হচ্ছে এল। তাহলে কাজের মাত্রা হবে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এটা আমরা এখানে লিখি এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এটা সমান সমান এখানে ভর আছে, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, তার পাওয়ার হচ্ছে এক্স, বেগ ভি, ভি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, তাহলে তার পাওয়ার হচ্ছে ওয়াই। তাহলে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 এটা ইকুয়াল টু এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার -y। এখন আমরা আবার সহগ সমীকৃত করি। তাহলে এম এর পাওয়ার এখানে কত আছে? 1, এম এর পাওয়ার এখানে কত আছে? এক্স, অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে 1, এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এল এর পাওয়ার আছে 2, এখানে এল এর পাওয়ার আছে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2 পেয়ে গেলাম। টি এর পাওয়ার আছে -2, টি এর পাওয়ার -2, এখানে টি এর পাওয়ার -y, তাহলে অতএব y ইকুয়াল টু হচ্ছে 2। এই যে y এর মানটা আমরা পেয়ে গেলাম, y এর মান আমরা দুইবার বের করে ফেলছি, সমস্যা নেই। এখন আমাদের কি করতে হবে? যে 1 নং সমীকরণে বসাইতে হবে। তাহলে 1 নং সমীকরণে বসাই ই কে গতিশক্তি এটা ইকুয়াল টু এম টু দি পাওয়ার এক্স, এক্স এর মান কত? 1, তাহলে এম এর পাওয়ার হবে 1। ভি টু দি পাওয়ার ওয়াই, ওয়াই এর মান কত পাইছি? 2, তাহলে ভি টু দি পাওয়ার হবে 2। ঠিক আছে, তাহলে গতিশক্তির সূত্র হচ্ছে এম ভি স্কয়ার, এটা হচ্ছে গতিশক্তির সূত্র। কিন্তু আমরা কি জানি? গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ, দেখো এটা কিন্তু মাত্রা সমীকরণের সাহায্যে আমরা প্রমাণ করি যে ধ্রুবকটা পাই না। এই কারণে আমরা কি করব? এখানে একটা সামনে কে লিখে দিব, এটা হচ্ছে একটা ধ্রুবক, যেখানে এই কে এর মানটা হচ্ছে হাফ, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। কিন্তু এভাবে প্রমাণ করলে যেহেতু আমরা ধ্রুবকটা কত এক্সাক্ট সেটা পাচ্ছি না, তো এই কারণে এইভাবে আমরা লিখে দেব। কিন্তু সূত্রের ফরম্যাটটা কি হবে এটা তো আমরা বুঝতে পারতেছি। তাহলে এরকম আরেকটা উদাহরণ একটু আমরা দেখি। 4 নম্বরটা, সরল ছন্দিত স্পন্দনে, সরল ছন্দিত স্পন্দনে শক্তি ই কে, এটা নির্ভর করে হচ্ছে বিস্তারের উপর, বিস্তার এর উপর নির্ভর করে, কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ ওমেগা এর উপর ডিপেন্ড করে, এবং বস্তুর ভরের উপর ডিপেন্ড করে। বস্তুর বা কণার ভর ছোট হাতের এম এর উপর ডিপেন্ড করে। তাহলে এই সূত্রের এক্সাক্ট ফরম্যাটটা আমাদের বের করতে হবে। সূত্রের এক্সাক্ট ফরম্যাটটা কি হবে? তাহলে দেখো গতিশক্তি ই কে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এম ওমেগা এবং এ। এম এর পাওয়ার হচ্ছে এক্স, ওমেগার পাওয়ার হচ্ছে ওয়াই, এর পাওয়ার হচ্ছে জেড। গতিশক্তির মাত্রা কি হবে? গতিশক্তির মাত্রা হবে হচ্ছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এখানে মাত্রা তাই হতে হবে, সমান হইতে হবে এই পাশের মাত্রাও। এম হচ্ছে ভর, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, যার পাওয়ার হচ্ছে এক্স। ওমেগা, ওমেগার মাত্রা কি হবে? ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। তাহলে ভি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 আর আর হচ্ছে এল, তাহলে এল এল কাটাকাটি, তাহলে ওমেগার মাত্রা হচ্ছে টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে ওমেগার মাত্রা। তাহলে ওমেগার মাত্রা টি টু দি পাওয়ার -1, এর পাওয়ার হচ্ছে ওয়াই। এ হচ্ছে বিস্তার, বিস্তার মানে হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ, তাহলে এর মাত্রা হচ্ছে এল, যার পাওয়ার হচ্ছে জেড। তাহলে এখানে দেখো
এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু এম টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই এল টু দি পাওয়ার হচ্ছে জেড। তাহলে এম এর পাওয়ার কত আছে এখানে এক্স, এম এর পাওয়ার এখানে কত আছে 1, তাহলে অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে 1, এক্স এর মান আমরা পেয়ে গেছি। এল এর পাওয়ার আছে 2, এল এর পাওয়ার আছে জেড, তাহলে অতএব জেড ইকুয়াল টু হচ্ছে 2, জেড এর মান আমরা পেয়ে গেছি। টি এর পাওয়ার আছে -2, টি এর পাওয়ার আছে -y, তাহলে -y ইকুয়াল টু হচ্ছে -2, অতএব y ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে y এর মানটাও আমরা পেয়ে গেছি। এবার আমরা এটা 1 নং সমীকরণে বসাবো, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণে আমরা বসাই পাই ই কে এটা ইকুয়াল টু হচ্ছে m টু দি পাওয়ার 1 ওমেগা টু দি পাওয়ার y, তাহলে y এর মান হচ্ছে 2 এবং a টু দি পাওয়ার z, z এর মান হচ্ছে 2, তাহলে z এর a টু দি পাওয়ার z, z এর মান হচ্ছে 2, তাহলে a টু দি পাওয়ার হবে 2। তাহলে এই যে আমরা সূত্রটা পেয়ে গেলাম যে ই কে এইটা ইকুয়াল টু, আমি একটু সাজায় লিখতেছি, m ওমেগা স্কয়ার a স্কয়ার, এটা হচ্ছে গতিশক্তির সূত্র। এখানে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকের জন্য আমরা লিখে দিব হচ্ছে কে। এখন আমরা সরলসন্ধিত স্পন্দনের অধ্যায় থেকে জানি এই ধ্রুবক কে, এর কে এর মানটা হবে হাফ, মানে এক্সাক্ট সূত্রটা হচ্ছে ই কে এটা ইকুয়াল টু হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। এই এম ওমেগা স্কয়ার কে আমরা লিখতাম হচ্ছে কে দিয়ে, তাহলে তখন সূত্রটা দাঁড়াইতো যে হাফ কে এ স্কয়ার, এটা হচ্ছে সরলসন্ধিত স্পন্দনের শক্তির সূত্র, যেখানে কে ইকুয়াল টু হচ্ছে এম ওমেগা স্কয়ার, মনে আছে এটা? তাহলে আমরা এভাবে মাত্রা সমীকরণের সাহায্যে প্রমাণ করে দেখো সূত্রের কিন্তু ফরম্যাটটা ঠিকঠাক পাইছি, ক্লিয়ার? তাহলে এভাবে কিন্তু আমরা অনেকগুলো প্রমাণ করতে পারি। আমরা আরেকটা উদাহরণ একটু দেখব। সরল দোলকের দোলনকাল, সরল দোলকের দোলনকালকে আমরা টি দিয়ে প্রকাশ করি। এই সরল দোলকের দোলনকাল টি ডিপেন্ড করে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য এল এর উপর এবং সরল দোলকটা যে স্থানে রাখা আছে সেই স্থানের অভিকর্ষ ত্বরণ জি এর উপর। আমি একটু চিত্রে এঁকে বোঝাই। এটা হচ্ছে সরল দোলকটা, তাহলে এই পেন্ডুলামের কার্যকর দৈর্ঘ্য, সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য সুতার দৈর্ঘ্য এটা হচ্ছে এল এবং সরল দোলকটা যে স্থানে রাখা আছে সেই স্থানের অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। এই দুইটা জিনিসের উপর এই সরল দোলকের দোলনকাল টি ডিপেন্ড করে। সূত্রের এক্সাক্ট ফরম্যাটটা কি হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে এটাকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে 1 নং সমীকরণ, যেখানে এল এর পাওয়ার হচ্ছে এক্স এবং জি এর পাওয়ার হচ্ছে ওয়াই। আমার এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে। এটা হচ্ছে দোলনকাল। তাহলে দোলনকালের মাত্রা কি হবে? দোলনকাল তার মাত্রা হবে হচ্ছে সময়, একক হচ্ছে সেকেন্ড, তাহলে মাত্রা হবে হচ্ছে টি, তাহলে এখানে মাত্রা হবে টি। তাহলে সমান চিহ্নের এ পাশেও মাত্রা সেম হতে হবে। কার্যকর দৈর্ঘ্য এল, তাহলে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, তাহলে এখানে হবে এল টু দি পাওয়ার এক্স। জি অভিকর্ষ ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, এর পাওয়ার হবে হচ্ছে ওয়াই। তাহলে টি এটা ইকুয়াল টু এল টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার -2y। তাহলে আমি যদি সাজায় লিখি তাহলে টি ইকুয়াল টু এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, টি টু দি পাওয়ার হবে -2y। এখন দেখো এইখানে কিন্তু এখানে টি এর পাওয়ার হচ্ছে 1, কিন্তু এখানে এল নাই, তাহলে আমরা দেখো এইভাবে লিখতে পারি, এখানে এল আসলে আছে কিন্তু এল এর পাওয়ার হচ্ছে 0, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এবার সহগ সমীকৃত করি। তাহলে এল এর পাওয়ার এখানে আছে এক্স প্লাস ওয়াই, এটা সমান সমান হচ্ছে 0, টি এর পাওয়ার হচ্ছে 1, টি এর পাওয়ার হচ্ছে -2y, তাহলে -2y এটা ইকুয়াল টু হচ্ছে +1। তাহলে এখান থেকে ওয়াই এর মানটা আমরা বের করতে পারি, এটা হবে হচ্ছে -1/2, ওয়াই এর মানটাও চলে আসে -1/2। এখন ওয়াই এর মান যদি এখানে বসাই এক্স এর মান আমরা পাবো, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে -1/2, এটা হচ্ছে ওয়াই এর মান, এটা সমান সমান হচ্ছে 0। তাহলে অতএব এক্স ইকুয়াল টু হবে +1/2, এটা হবে। তাহলে আমরা এক্স এর মান পাইলাম, এই যে এক্স এর মান পাইলাম হাফ আর ওয়াই এর মান পাইলাম হচ্ছে -1/2। এটা এবার আমরা 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণে বসালে টি ইকুয়াল টু এল টু দি পাওয়ার এক্স, তাহলে এল টু দি পাওয়ার হাফ, জি টু দি পাওয়ার ওয়াই, ওয়াই এর মান হচ্ছে -1/2, তাহলে জি টু দি পাওয়ার -1/2। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে টি এটা সমান সমান হচ্ছে √এল আর নিচে হচ্ছে √জি, তাহলেই তো হবে যে এল এর পাওয়ার হচ্ছে +1/2 আর জি এর পাওয়ার হচ্ছে -1/2, এভাবে আমরা লিখতে পারি। তাহলে একবারে লেখা যায় টি ইকুয়াল টু √এল ডিভাইডেড বাই হচ্ছে জি, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে কি আসবে? একটা ধ্রুবক কে আসবে। এই যে ধ্রুবকটা, আমরা কে এর মানটা জানি না, ধ্রুবকটা কত। তো আমরা যেহেতু এই সূত্র আমাদের জানা আছে, এখানে কে এর মানটা কত হবে? 2π, মানে এক্সাক্ট সূত্র হচ্ছে টি ইকুয়াল টু 2π √এল ডিভাইডেড বাই জি। তো মাত্রা সমীকরণের সাহায্যে সূত্রের ফরম্যাটটা কি হবে এটা আমরা বের করলাম। টানা তারের আর কম্পনের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে একটা তারকে টান টান করে একে যদি একটু নিচের দিকে বা একটু উপরের দিকে টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে আর কম্পন তৈরি হয়, এবং আর কম্পনের কম্পাঙ্ক এফ ইকুয়াল টু আমরা জানি 1/2l √t ডিভাইডেড বাই মিউ।
টি হচ্ছে এই তারের টান, কতটুকু বল প্রযুক্ত হইল। মিউ হচ্ছে তারের একক দৈর্ঘ্যের ভর, এবং এই এল হচ্ছে এই তারের দৈর্ঘ্য। তো এক্সাক্ট সূত্র হচ্ছে এইটা। সাপোজ আমরা এক্সাক্ট সূত্রটা জানি না, আমরা শুধু জানি কার কার উপর ডিপেন্ড করে, এই তারে কতটুকু টান প্রযুক্ত হয়েছে তার উপর কম্পাঙ্ক ডিপেন্ড করে, এই তারের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, এবং একক দৈর্ঘ্যের ভর মিউ তার উপর ডিপেন্ড করে। তাহলে সূত্রের এক্সাক্ট ফরম্যাটটা কি হবে? তাহলে আমরা ধরি টি এর পাওয়ার হচ্ছে এক্স, এল এর পাওয়ার হচ্ছে ওয়াই, আর মিউ এর পাওয়ার হচ্ছে জেড। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এফ হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, হার্টজ মানে হচ্ছে এস টু দি পাওয়ার মানে সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে এর মাত্রা হবে হচ্ছে টি টু দি পাওয়ার -1, এই যে টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে মাত্রা। টি এটা হচ্ছে বল, এই তারে কতটুকু টান প্রযুক্ত হয়েছে, টান মানে কি বল, তাহলে বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এর পাওয়ার কত হবে? এক্স হবে। এল হচ্ছে দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য, তাহলে তার মাত্রা কি? এল, বড় হাতের এল, তার পাওয়ার কত? ওয়াই। মিউ হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, একক দৈর্ঘ্যের ভর, শুধু ভর না কিন্তু একক দৈর্ঘ্যের ভর, তাহলে তার এককটা হচ্ছে কেজি পার মিটার, কেজি ভর এবং মিটার হচ্ছে লেন্থ, তাহলে কেজি পার লেন্থ, ভর পার লেন্থে, তাহলে এর মাত্রা হবে এম এল টু দি পাওয়ার -1। তাহলে মিউ এর মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1, পাওয়ার কত? পাওয়ার হচ্ছে জেড। তাহলে এখন দেখো টি টু দি পাওয়ার -1, এখানে আমি সাজাই, এম এর পাওয়ার হচ্ছে এক্স, এল এর পাওয়ার হচ্ছে এক্স, টি এর পাওয়ার হচ্ছে -2x, এল এর পাওয়ার ওয়াই, এম এর পাওয়ার জেড, এল এর পাওয়ার হচ্ছে -z লিখলাম। টি টু দি পাওয়ার -1 এক জায়গায় করি, এম এর পাওয়ার এক্স আছে, এম এর পাওয়ার জেড আছে, তাহলে এম এর পাওয়ার হবে এক্স প্লাস জেড, এল এর পাওয়ার এক্স আছে, এল এর পাওয়ার ওয়াই আছে, এল এর পাওয়ার -z আছে, তাহলে এল এর পাওয়ার হবে এক্স প্লাস ওয়াই -z, এবং টি এর পাওয়ার হচ্ছে -2x। এই পাশে দেখো শুধুমাত্র টি আছে, এম নাই, এল নাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি, এম আছে যার পাওয়ার হচ্ছে 0, এল আছে যার পাওয়ার হচ্ছে 0। এখন সহগ সমীকৃত করি, তাহলে এম এর পাওয়ার এক্স প্লাস জেড, এখানে এম এর পাওয়ার হচ্ছে 0, তাহলে এক্স প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 0। এল এর পাওয়ার 0, এখানে এল এর পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা ইকুয়াল টু হবে 0। টি এর পাওয়ার -2x ইকুয়াল টু টি এর পাওয়ার -1। তাহলে এবার দেখো এখান থেকে শুরু করি, অতএব এক্স ইকুয়াল টু হবে 1/2 প্লাস 1/2। তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের এক্স এর মানটা। এবার এই এক্স এর মানটা নিয়ে এখানে বসাই, এক্স এর মান কত পাইছি? হাফ পাইছি, প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে অতএব জেড ইকুয়াল টু হচ্ছে -1/2 হাফ, তাহলে জেড এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার এই জেড এর মান আর এক্স এর মান এখানে বসাবো, তাহলে এক্স এর মান হচ্ছে হাফ আর জেড এর মান হচ্ছে -হাফ, তাহলে মাইনাস হাফ, তাহলে একবার আমি লিখি, এটা হচ্ছে প্লাস হাফ, আর এখানে হচ্ছে প্লাস ওয়াই, এটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে হাফ প্লাস হাফ মানে 1, আর ওই পাশে গেলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে -1, তাহলে ওয়াই এর মানটাও আমরা পেয়ে গেলাম। এবার এগুলা নিয়ে বসাবো হচ্ছে 1 নং সমীকরণে, তাহলে 1 নং সমীকরণে বসায় আমরা পাচ্ছি এফ ইকুয়াল টু টি টু দি পাওয়ার এক্স, এক্স এর মান হচ্ছে হাফ, এল টু দি পাওয়ার ওয়াই, ওয়াই এর মান হচ্ছে -1, মিউ টু দি পাওয়ার -হাফ, এটা হচ্ছে সূত্রের এক্সাক্ট ফরম্যাট। তাহলে আমরা দেখো তো এইভাবে লিখতে পারি না, এফ ইকুয়াল টু এল এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে 1/, হচ্ছে এল, টি এর বর্গমূলের সমানুপাতিক, তাহলে √/t, আর মিউ এর পাওয়ার আছে -হাফ, তাহলে নিচে চলে আসবে যে রুট মিউ। তাহলে একবারে রুটটাকে আমরা এভাবে লিখতে পারি, একবারে রুটটাকে দিয়ে এভাবে লিখতে পারি √t/, হচ্ছে মিউ, এটা হচ্ছে সূত্রের এক্সাক্ট ফর্ম। এখন আমি বলছিলাম ধ্রুবকটা পাবো না, তাহলে এখানে সামনে হচ্ছে ধ্রুবক হচ্ছে কে, এবং এই কে এর মানটা হবে হচ্ছে হাফ মানে 2, নিচে হচ্ছে 2। তাহলে দেখো যে সূত্রের এক্সাক্ট ফরম্যাটটা চলে আসছে, এফ ইকুয়াল টু 1/2l √t/μ। টানা তারের ক্ষেত্রে আর কম্পনে যে কম্পাঙ্ক হবে সেই কম্পাঙ্কের সূত্রটা হচ্ছে এইটা, এটা আমরা কিন্তু শব্দের অধ্যায়ে প্রমাণ করছিলাম। তো এই প্রমাণটা আমরা মাত্রা সমীকরণের সাহায্যেও করতে পারি, এরকম ভাবে সবগুলো সূত্রই মাত্রা সমীকরণের সাহায্যে মোটামুটি প্রমাণ করা যাবে। তো তোমরা চাইলে আরো কিছু সূত্র নিজেরা একটু ট্রাই করে দেখতে পারো। এবার আমরা মাত্রার সাহায্যে কোন সমীকরণের সঠিকতা যাচাই করব। সমীকরণের সঠিকতা যাচাই মানে কোন একটা সমীকরণ সূত্র ঠিক আছে কিনা সেটা আমরা মাত্রার সাহায্যে বুঝতে পারবো। কিভাবে? দেখো আমি একটা সূত্র লিখতেছি, আমরা জানি যে বেগের সূত্র, শেষ বেগ v = u + at, এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্রটা সঠিক কিনা এটা আমরা মাত্রার সাহায্যে বুঝতে পারবো। কিভাবে? দেখো এটা হচ্ছে বেগ,
বেগের মাত্রা কি? বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ইউ বেগ, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এ টি, এ হচ্ছে ত্বরণ যার মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। টি সময়, এর মাত্রা হচ্ছে টি। তাহলে এই যে রাশিটা, এই রাশিটার মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। মাত্রার সাহায্যে আমরা বুঝতে চাই এই সমীকরণটা সঠিক কিনা। বুঝতে পারবো তখনই যখন দেখবো এখানে এই যে তিনটা রাশি ভি, ইউ আর এ টি, এই তিনটা রাশি যোগ আকারে আছে এইভাবে। তাহলে ভি এর মাত্রা যা হবে, ইউ এর মাত্রাও তাই হবে, এ টি এই রাশিটার মাত্রাও তাই হবে। যদি সেম হয় মাত্রা, তাহলে এই সূত্রটা সঠিক। দেখো তো সেম হয়েছে কিনা। এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর এই যে রাশিটা এর মাত্রাও এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এর মাত্রা যা, এর মাত্রাও তাই হয়েছে, এর মাত্রাও তাই হয়েছে, একই হয়েছে। তার মানে মাত্রার সাহায্যে আমরা বুঝতে পারলাম যে এই যে সূত্রটা, এই সূত্রটা সঠিক আছে। ক্লিয়ার? আর একটা সূত্র আমরা একটু দেখি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। মাত্রার সাহায্যে বুঝতে হবে এই সূত্রটা সঠিক কিনা। এখানে এস, এস আমরা জানি এস হচ্ছে সরণ, তাহলে তার মাত্রা হচ্ছে এল, এটা হচ্ছে সরণের মাত্রা। তাহলে এস এর মাত্রা যা, এই রাশিটার মাত্রাও হবে তাই, এই রাশিটার মাত্রাও হবে তাই। তাহলে এই রাশিতে ইউ হচ্ছে বেগ, বেগের মাত্রা কি? বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। টি হচ্ছে সময়, সময়ের মাত্রা কি? টি। তাহলে দেখো তো এই রাশিটার মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি, আর এটা কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি? শুধুমাত্র এল। এখানে দেখো এটা হচ্ছে এ ত্বরণ, তার মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু টি স্কোয়ার, মানে টি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এইটা আর এইটা কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে এল। তাহলে এই যে রাশিটা, এই রাশিটার মাত্রা হচ্ছে এল। তাহলে দেখো এর মাত্রা যা হয়েছে, এর মাত্রাও তাই হয়েছে, এই রাশিটার মাত্রাও তাই হয়েছে। কারণ মাত্রার সাহায্যে আমরা বুঝতে পারলাম যে না, এই সূত্রটাও সঠিক আছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এরকম আমরা আরো দুইটা সূত্র একটু যাচাই করি। কেন্দ্রমুখী বল এফ, এফ ইকুয়াল টু আমরা জানি এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। এই সূত্রটা সঠিক কিনা। তাহলে আমাদের দেখতে হবে সমান চিহ্নের এই পাশের রাশির মাত্রা যা, সমান চিহ্নের ওই পাশের রাশিগুলোর মাত্রাও তাই হবে। যদি এরকম হয়, এই পাশের মাত্রা ও পাশের মাত্রা সমান হয়, তার মানে সূত্রটা ঠিক আছে। তাহলে বল, বলের মাত্রা আমরা জানি, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এখন আমার এই পাশের মাত্রাটা দেখতে হবে। তাহলে এই পাশের মাত্রাটা দেখো, এম ভর, ভরের মাত্রা বড় হাতের এম, এটা হচ্ছে বেগের বর্গ। তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বেগের মাত্রা, তার আবার বর্গ আছে, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হবে। ভাগ হচ্ছে আর, আর হচ্ছে লেন্থ, তাহলে এল দিয়ে ভাগ দিলাম। তাহলে কি থাকতেছে? এম এল, উপরে দুইটা আছে নিচে একটা, তাহলে একটা থাকলো টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এই যে সমান চিহ্নের এই পাশে যে রাশিটা, এর মাত্রা হচ্ছে এইটা। এখন দেখো তো দুইটা মাত্রা সমান হয়েছে কিনা। এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু সমান হয়েছে। তার মানে এই সূত্রটাও সঠিক। এইভাবে মাত্রার সাহায্যে কোন সমীকরণ সঠিক কিনা আমরা যাচাই করতে পারি। তাহলে আর একটা আমরা একটু দেখি, দোলনকাল টি, সরল দোলকের দোলনকাল টি, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। দোলনকাল টি, তাহলে টি এর মাত্রা হচ্ছে বড় হাতের টি, এর মাত্রাটা এটা। এবার দেখবো এই পাশের মাত্রাটা, এল হচ্ছে লেন্থ, তার মাত্রাও এল। জি হচ্ছে ত্বরণ, তাহলে ত্বরণের মাত্রা কি? এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এর দেখো রুট করা আছে। এল এল কাটাকাটি যাচ্ছে, টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে উপরে চলে গেলে টি স্কোয়ার, এর রুট, তার মানে কি থাকতেছে? টি। তাহলে এই পাশে এই যে রাশিটা, এই রাশিটার মাত্রা হচ্ছে টি। তাহলে দেখো সমান চিহ্নের এই পাশে যে রাশিটা ছিল তার মাত্রা টি, সমান চিহ্নের এই পাশে যে রাশিটা তার মাত্রাও টি হয়েছে। তার মানে এই সূত্রটাও সঠিক আছে। বুঝলাম? তাহলে আর একটা কঠিন সূত্র আমরা একটু দেখি, সেটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। এই সূত্রটা সঠিক কিনা এটা আমরা একটু যাচাই করব। ইউ হচ্ছে সঞ্চিত শক্তি, সি হচ্ছে ধারকত্ব, ভি হচ্ছে পটেনশিয়াল। তাহলে দেখো এই পাশে এটা হচ্ছে শক্তি, শক্তি মানে কাজ, কাজেরও যা মাত্রা শক্তিরও তাই মাত্রা। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? কাজের মাত্রাটা আমরা কিভাবে বের করতে পারি? বল গুণন সরণ, এফ আর এস এর গুণফল, এভাবে আমরা বের করতে পারি। বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর সরণের মাত্রা হচ্ছে এল। তাহলে এই যে রাশিটা ইউ এর মাত্রা, এর মাত্রা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা হচ্ছে মাত্রা। এই জিনিসটা আমরা মুছে ফেললাম, কিভাবে পাইছি ওটা দেখানোর দরকার নেই। এবার আসো সি এবং ভি এর মাত্রা বের করবো। তো সি এর মাত্রা দেখো আমরা প্রথমে বের করছিলাম, ভি এর মাত্রা বের করছিলাম, ঠিক ওইভাবে আরেকটু বের করি। আমার যেহেতু মনে নেই আমি বের করে নিব। প্রথমে আসো কিউ এর মাত্রা, কিউ এর মাত্রা হচ্ছে এটি, এটা হচ্ছে কিউ এর মাত্রা। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, ডাব্লিউ হচ্ছে কাজ, এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, আর নিচে হচ্ছে কিউ এর মাত্রা এ টি। তাহলে ভি এর মাত্রা আমরা পাবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে ভি এর মাত্রা। আর একটা লাগবে হচ্ছে সি এর মাত্রা। তাহলে সি এর মাত্রা আমরা সি ইকুয়াল টু লিখতাম কিউ ডিভাইডেড বাই ভি,
কিউ মানে হচ্ছে এ টি, আর ভি এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1। তাহলে এম টু দি পাওয়ার -1 এ টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার 4 এল টু দি পাওয়ার -2, এটা হচ্ছে সি এর মাত্রা। তাহলে এখন এখানে আসো, সি এবং ভি স্কোয়ার গুণ আকারে আছে, তাহলে সি এর মাত্রা আমরা পাইছি এম টু দি পাওয়ার -1 এ স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এল টু দি পাওয়ার -2, এটা হচ্ছে সি এর মাত্রা। ভি স্কোয়ার, ভি এর মাত্রা হচ্ছে এইটা, তার আবার বর্গ হবে, তাহলে আমরা একবারে লিখি এম স্কোয়ার এল টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার -6 এ টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ার এ টু দি পাওয়ার -2 এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, আর এম টু দি পাওয়ার -1 এম টু দি পাওয়ার 2, তাহলে এম টু দি পাওয়ার 1 থাকতেছে, তাহলে 1 কে আমরা না লিখি। এবার এল দেখো, এল টু দি পাওয়ার -2 এল টু দি পাওয়ার 4, তাহলে এল টু দি পাওয়ার 2 থাকতেছে, টি টু দি পাওয়ার +4 -6, তাহলে টি টু দি পাওয়ার -2 থাকতেছে। তাহলে এটা হচ্ছে এই পাশের রাশিটার মাত্রা। এইবার তুমি একটু যাচাই করে দেখো, এখানে যা মাত্রা ছিল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এই পাশের রাশিটার মাত্রা হয়েছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাহলে সমান চিহ্নের এই পাশের রাশিটার মাত্রা যা ওই পাশের রাশিটার মাত্রাও সেম হয়েছে, তার মানে এই সূত্রটাও আমরা বুঝতে পারলাম সঠিক আছে। তাহলে মাত্রার সাহায্যে কোন একটা সূত্র ঠিক নাকি ভুল এটা আমরা খুব সহজে যাচাই করতে পারতেছি। ক্লিয়ার? ওকে, তো আমরা মোটামুটি এই অধ্যায়ে যে সকল জিনিস আসতে পারে, যে সকল ম্যাথ বা এমসিকিউ আসতে পারে সেগুলো মোটামুটি আমরা সলভ করছি। তো তোমরা একটু এইগুলা প্র্যাকটিস করবা, আমি যে কটা ম্যাথ করাইছি এর বাইরেও অনেক ধরনের ম্যাথ হইতে পারে, তোমরা নিজেরাই বুঝতে পারবা, সেগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবা। আর যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ভালো শিখতে পারবা, চর্চা করবা যত বেশি তত বেশি আয়ত্ত আসবে জিনিসগুলা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত।